দিগন্ত জুড়ে আধার, সূর্য ধরণী থেকে তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে খানিক আগেই। গুমোট পরিবেশ বিরাজ করছে রহমান বাড়ির বসার ঘরে। এই ঠান্ডায়ও কেমন একটা তপ্ত গুমোট ভাব। ঠান্ডার মাঝেও মিষ্টির ললাটে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রাগে কাঁপছে তার শরীর, এক্ষুনি গোটা দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো অবস্থা। চোখ দিয়ে দাবানলের আগুন বের হচ্ছে। যতবারই চোখের সামনে বৃষ্টির কান্না ভেজা মুখশ্রী দেখছে ততবারই খেই হারাচ্ছে সে। ইচ্ছে করছে রোনাক শিকদারের হাড্ডি ভেঙে গুঁড়ো করতে। আহির এতক্ষণ চুপ থাকলো, এবার আর পারল না। এগিয়ে এলো বোনের কাছে, মাথায় হাত রেখে পরম স্নেহে জিজ্ঞেস করলো, সত্যি কি আবির আর বৃষ্টির সম্পর্ক আছে? আবির দৃষ্টি তুলে আহিরের দিকে। মোটেও নম্র নয় সেই দৃষ্টি। আহিরের অহেতুক প্রশ্নে খেই হারিয়ে দাঁতের দাঁত চেপে বলে, তো তোমার কি মনে হয় আমি এখানে মজা করতে এসেছি? দেখো ভাইয়া, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ফ্যামিলি মেলো ড্রামা দেখতে আসিনি। বৃষ্টি আবির একে অন্যকে ভালোবাসে, আর ওদের মধ্যে কেউ আসলে আই সোয়ার তার সাথে আমার ভয়ানক খুনাখুনি হবে। আমি কাউকে কেয়ার করব না। আমার সাথে যা হয়েছে বৃষ্টির সাথে, তার এক ছিটে ফোঁটাও আমি হতে দিব না। সবাই শুনল মনোযোগ দিয়ে আরবির কথা। মাহমুদা নতুন এই বাড়িতে, সে চিনতে পারছে না এই মেয়েকে। সবাই তার কথা এভাবে শুনছে কেন? আজমেরি শিকদার ফোঁস করছে রাগে বারবার, তার ছেলের সাথেই কেন এমন হয়? আদনান রহমান সবার দিকে একবার তাকিয়ে নরম কণ্ঠে বলে, এখন তুমি কি চাচ্ছ মা? তোমার দেবরের সাথে বৃষ্টির বিয়ে দিয়ে দিই? কিন্তু আমরা তো তোমার ফুপি আর শিকদার পরিবারের সবাইকে কথা দিয়ে ফেলেছি। আদনান রহমানের কথা শেষ হতে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনাদের কথা দিয়ে মাই ফুট কেন কথা দিতে গিয়েছেন? ও ছোট আছে এখনো, ওর কোনো পছন্দ থাকতে পারে না। ওকে না জিজ্ঞেস করে, ওর মতামত না নিয়ে আপনারা কেন কথা দিয়েছেন? লাইফটা ওর, আপনাদের না। আর দুনিয়াতে কোনো ছেলে খুঁজে পাননি? মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এই চরিত্রহীন লম্পট জানোয়ারটাকেই খুঁজে পান। আপনাদের কথা দেওয়ার জন্য আমি ওদের জীবন নষ্ট হতে দেব না। আরাবি রাগে ক্ষোভে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। আয়াস একদিক থেকে আরাবিকে জড়িয়ে নরম কণ্ঠে বলে, আরু, শান্ত হও। এই সময় এত উত্তেজিত হওয়া ঠিক নয়। এই জন্যই আমি তোমাকে জানাতে চাইনি। আরাবি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আলিফ রহমান ফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। এই এত সব কাহিনী তার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে হচ্ছে, কিন্তু আবিরের সাথে বৃষ্টির কি করে সম্ভব? আর চুপ থাকতে না পেরে এবার তিনি মুখ খোলেন। আরাবিকে উদ্দেশ্য করে বলে, ওরা ছোট মানুষ, যাই করুক না কেন, আমাদের বড়দের উচিত তাদের সংশোধন করে দেওয়া। তুমি তো জানো মিষ্টিমা, রোনাককে এই বাড়ির জামাই করা তোমার দাদির কত ইচ্ছে ছিল। তোমার সাথে ওর বিয়ে দিয়ে আমরা আমাদের মৃত মায়ের ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু কত দুর্ঘটনা ঘটে গেল, সম্ভব হলো না। তাই এখন বৃষ্টির সাথে। আলিফ রহমানের কথার মাঝপথে থামিয়ে দেয় আরাবি। তাই আপনারা বৃষ্টির সাথে ওর জানোয়ারটার বিয়ে দিয়ে দিবেন? আর কি বলেন, ভুল সংশোধন করবেন? কি বোঝাতে চাইলেন? আবির বৃষ্টি ভুল করেছে আর আপনারা ভুল সংশোধন করবেন? ভুল সংশোধন করার যোগ্যতা আছে আপনাদের? নিজেরাই তো হাজারটা ভুল করে বসে থাকেন। আর আমি বা বৃষ্টি কেউ আপনাদের মায়ের ইচ্ছে পূরণ করার মেশিন নই। বুঝতে পেরেছেন? যারা বেঁচে নেই তাদের নিয়ে ভেবে যারা আছে তাদের মেরে ফেলবেন না। আরবির কথা শেষ না হতে চেঁচিয়ে ওঠে আজমেরি শিকদার। তাহলে তুমি কি বলতে চাচ্ছ মায়ের শেষ ইচ্ছে পূরণ করার কোনো দায় নেই তোমাদের মিষ্টি? আরবি ঠান্ডা স্বরে বলে, অবশ্যই না। সে যদি একটা ভালো মানুষ হতো তাহলে অবশ্যই আমি তার ইচ্ছে পূরণ করতাম। যেমন শেহজাদি খানের ইচ্ছে অনুযায়ী আমি খান ফ্যাশন ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছি, তার কোম্পানি এগিয়ে নিয়ে যাচ্ছি, দিন রাত পরিশ্রম করছি। কিন্তু কোনো শয়তান মহিলার অন্যায় আবদারের পক্ষপাতী আমি নই। মিষ্টি, শাট আপ মিসেস রহমান। আফিফা রহমান মেরে যায়। এটা কি তার ওই নরম সরম ছোট্ট মেয়েটা? এতটা কাঠখোট্টা হলো কি করে? আবির চুপচাপ দেখছে কি করে তার ভাবি তার জন্য ফাইট করছে ভদ্রতার খাতিরে। তেমন কিছু না বললে এবার আর চুপ থাকতে পারল না। আঙ্কেল, ভাববেন আমি সায়ের খানের মতো ডিসেন্ট ভদ্রলোক। আপনাদের কথার মান রাখতে অধিকার থাকা সত্ত্বেও তার ক্ষমতা দেখায়নি। কিন্তু আমি আরিয়ান আবির চৌধুরী, কলেজ ভার্সিটির সব থেকে অভদ্র ছেলেটা। আমার কারোর মতামতের দরকার নেই, ইভেন বৃষ্টিরও না। আমার অধিকার আমি নিজে তৈরি করতে জানি। আয়েশ হাসে ভাইয়ের একদম তার মতো। আফসানা বেগম বলে বসে, বড় ভাইজান, ছোট ভাইজান, একটা কথা মাথায় রেখো, আমার ছেলেদের সাথে কম্প্রোমাইজ শব্দটা একদম যায় না। ওদের যা চাই তা ওরা আদায় করে নেয়। ভালোই ভালোই বলছি, তোমরা ওদের সম্পর্কটা মেনে নাও। এতে যদি দুই পরিবারের ঝামেলার সামান্য হলেও কমে, নতুবা আবির আয়াসের পথেই হাঁটবে, তুলে নিয়ে বিয়ে করে ফেলবে। ওরা যে বিয়ে করবেই এটা কনফার্ম থাকো।
আমার কোনো আপত্তি নেই, চলো আজকেই বিয়ে দিয়ে দিই মনি। আফসানা চৌধুরীর কথার প্রেক্ষিতে আহির এমন একখানা কথা বলবে সে কেউ না জানলো আরাবি জানতো। কাউকে পাত্তা না দিয়ে যে আহিরকে বলতে শুরু করলো, তাহলে ভাইও চলো আজকে ওদের বিয়েটা দিয়ে দিই, তারপর প্যারিসে গিয়ে একটা বড় করে রিসেপশন করব। বৃষ্টির ড্রিম কান্ট্রি প্যারিস। সবাই থতমত খেয়ে গেছে আহির আর আরাবির কথা শুনে। এদিকে বৃষ্টির বাবা চাচা যে মানছে না সেদিকে হুঁশ নেই। নিজেরা বিয়ের প্ল্যানিং করছে। আদনান রহমান একটা ছোট্ট করে কাশি দিয়ে বলে, আলিফ, তুই রুমে আয়, তোর সাথে কথা আছে। আর তোমরা সবাই একটু বসো, আমরা কথা বলে নিজেদের সিদ্ধান্ত জানাচ্ছি। আদনান রহমান নিজের ঘরের দিকে পা বাড়ালেন, তার পিছু পিছু আলিফ রহমানও গেল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো তাদের। হুট করেই আরাবি বলে উঠল, ওকে দেন, সব ক্লিয়ার, আমি এখনই করছি। আমি জানি উত্তর হ্যাঁই হবে, তবুও তোমার স্বর হয়ে এসো। ওকে। আরাবি নিজের কথা শেষ করে যেতে নিলেই তার হাত চেপে ধরে আফিফা রহমান। ছলো ছলো চোখে বলে, থেকে যা না মা, আজকের রাতটা তোর ঘরে দয়া কর। আরাবি বরাবরের মতোই কাট কাট জবাবে বলে, একদমই না, আমি এখানে থাকতে আসিনি। এ বাড়িতে পা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও আবির বৃষ্টির জন্য দিতে হলো। কেন করছিস মা? আর কত শাস্তি দিবি একটা অন্যায়ের জন্য? মায়ের কথা শুনে আরাবি একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে শুরু করে, আপনাদের মনে হয় না শাস্তিটা আরো কম হয়ে গেছে? আপনারা যা করেছেন তার জন্য আমি এখনো পড়ছি। এই যে দেখুন, বৃষ্টি কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলেছে। এই দিনটা আমার জীবনেও এসেছিল, কিন্তু একটা বিস্তর ফারাক আছে। ও এখনো অবিবাহিত আর আমি সেদিন বিবাহিত ছিলাম। সেটা জানার পরেও আমাকে পাত্রপক্ষের সামনে বসিয়েছিলেন আপনারা। একটা বিবাহিত মেয়ের জন্য ওই ঘটনা কতটা অস্বস্তিকর, অপমানজনক, কোনো ধারণা আছে আপনাদের? আর কিছু এখন বলতে চাচ্ছি না আমি। মুখ খুললেই আপনারা মুখ লুকানোর জায়গা পাবেন না। তাই বলছি, মুখ খুলতে বাধ্য করবেন না। আমার ছেলে বাড়িতে আছে, আমায় যেতে হবে। আরাবি নিজের কথা শেষ করে বেরিয়ে পড়ল। আরাবির পেছনে আয়েশও গেছে। এই অবস্থায় একা ছাড়া মোটেও উচিত না। রাত অনেকটাই হয়েছে। স্রোত নিজের পড়ার টেবিলে বসে একাকী করছে। পড়াশোনা তার এখন তেমন নেই। কালকে গিয়ে তার বাবা তাকে ঢাকা একাডেমি স্কুলে ভর্তি করিয়ে আসবে। তখন থেকে আবার নতুন জার্নি শুরু। পড়বে সে ইংলিশ মিডিয়ামে। এখন পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়েই এসেছে। এখন বাংলা মিডিয়ামে পড়তে তার বহু কসরত করতে হবে। আয়েশ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখে ছেলে তার পড়ার টেবিলে। ধীর পায়ে এগিয়ে গেল ছেলের দিকে। হাতে টাকা, চকলেট, চিপস, প্রেস্টিজ ছেলের টেবিলের উপর রেখে কোমল কণ্ঠে বলে, আব্বাজান কি আঁকছেন দেখান আমাকে। স্রোত স্বভাবসুলভ একটা হাসি দিয়ে বলে, আর একটু বাকি আছে, তারপর দেখাই। আয়েশ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আগে আপনি শেষ করেন। স্রোত সময় নিয়ে ছবিটি আঁকা শেষ করে। ততক্ষণে সে তার আব্বাজানের সাথে অনেক কথা বলেছে। ছবিটি শেষ হতেই স্রোত বিজয়ের হাসি দিয়ে ড্রয়িং বুকটা আয়েশের দিকে বাড়িয়ে দেয়। আয়েশ ছেলের হাত থেকে ড্রয়িং বুক থেকে ছবিটা দেখতেই থমকে যায়। ছবিটা একটা হ্যাপি ফ্যামিলি। আয়েশ অবাক হয়ে দেখছে ছবিটা যে আয়েশ, আরাবি, স্রোত আর স্রোতের অনাগত বোন। ছবিটা একটু বেশি সুন্দর না? আয়াস কোলে তুলে নেয় ছেলেকে। এত সুন্দর এই ছেলে ছবি এঁকেছে। স্রোতের কপালে চুমু খেয়ে বলে, আব্বাজান আপনি এত সুন্দর ছবি আঁকা কার থেকে শিখলেন? আম্মার থেকে শিখেছি। আম্মা অনেক সুন্দর ছবি আঁকতে পারে। বউ আমার মাল্টি ট্যালেন্টেড। শীতের প্রকোপ আপাতত কম হয়েছে। গরমের আভাস পাওয়া যাচ্ছে। তীব্র ব্যস্ততার পর আয়াস রাত 11টার দিকে বাড়ি ফিরেছে। আরবি ড্রয়িং রুমে বসেছিল। আয়াস আসতেই তাকে ফ্রেশ হতে বলে রাতের খাবার পরিবেশন করতে লাগলো। আয়াস ফ্রেশ হয়ে চুপচাপ বসে খেতে বসেছে। আরবি কেমন জানি খটকা লাগছে। এতটা ভদ্রতা এই মন্ত্রী না, তাহলে হলোটা কি? আবার আজকে বাসায় ফিরে অন্য দিনের মতো আলিঙ্গনও করেনি। কি হলো আবার? আরবি কৌতূহল দমাতে না পেরে আয়েশের মুখটা নিজের দিকে ফিরে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, নাথিং রং, কি হয়েছে? আয়েশের দৃষ্টি ফ্লোরের দিকে। কেমন শান্ত হয়ে আছে। এই ছেলে তো এমন করে বসে থাকার ছেলে না। তাহলে? আরবি আবারও একই প্রশ্ন করলে আয়েশ খাওয়া থামিয়ে আরবিকে এক হাতে জড়িয়ে পেটে মাথা রাখে। আরবি বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, কিন্তু পাল্টা প্রশ্ন না করে আয়েশকে ধাতস্থ হওয়ার সময় দেয়। আরবি এক হাত আয়েশের চুলের ভাঁজে রাখে। আয়েশ সময় নিয়ে ধাতস্থ হয়ে ক্ষীণ হয়ে আসা কণ্ঠে বলে, আজকে মহিলা ফোন করেছিল আরো। আরবি ভ্রুজোড়া কুঁচকে আসে। কোন মহিলা আবার তার বরকে ফোন করলো যাতে সে এত উদ্বিগ্ন? আয়েশের চুলের ভাঁজে হাতটা শক্ত করে মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলে, কোনো মহিলা ফোন করেছিল?
আয়েশ আরাবির দিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে মুচকি হাসে। তার বউ কি জেলাস? অন্য সময় হলে এটা নিয়ে আয়েশ প্রচুর খিল্লি উড়াতো, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। জেলেস হওয়ার মতো কিছু হয়নি হানি। রোকেয়া কাবির ফোন করেছিল, জানি না কিভাবে নাম্বার পেলো, কিভাবে জানলো যে আমি তার চেয়ে, এখন সে নাকি আমাকে দেখতে চায়। বাদ দাও এসব কথা, খেতে আসো। রুকাইয়া কবিরের কথা শুনে আরাবির মাথায় আগুন ধরে যায়। মনে পড়ে যায় সেই নির্মম সত্য। এই সত্যের পরিহাসে তার সায়র সারা জীবন কষ্ট করেছে, একাকিত্বের ভয়ানক অগ্নিতে দগ্ধ হয়েছে। আরাবি ডুবে যায় অতীতে। চোখের সামনে ভেসে ওঠে কয়েক বছর আগের দৃশ্য। গধূলি বেলায় সোনালি আলোর ছটা পড়েছে চারদিকে। প্রণয় রাজ্যের কৃষ্ণচূড়া গাছের নিচে শীতল পাটি বিছিয়ে বসে আছে মিষ্টি। তার হাঁটু অবধি কোকড়া বাঁধনহারা কেশগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। দৃষ্টি তার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা এক সুদর্শন পুরুষের উপর। চোখে মুখে ক্লান্তির ছাপ হলেও যেন একটা দ্যুতি ছড়িয়ে পড়ছে। মিষ্টি বিস্তর হাসে। ব্যক্তিগত পুরুষ, সিল্কি চুলে হাত বুলিয়ে হাতে অহর্নিশ। কিছুক্ষণ পরে চোখ খোলে সায়র। তার নীলচে চোখের মুগ্ধ দৃষ্টি মিষ্টি কলিজা ঠান্ডা করে দেয়। কিছুক্ষণ সেই দৃষ্টিতে দৃষ্টি রেখে চেয়ে থাকে। টুপ করে চুমু আঁকে সায়রের কপালে। সায়র হাসে, তৃপ্তির সেই হাসি। প্রেয়সীকে এক হাতে জড়িয়ে সায়র প্রসন্ন কণ্ঠে বলে, আমি আপনার কাছে আসলে যেই প্রশান্তিটা পাই তোতা পাখি, এই পৃথিবীর কোনো প্রান্তে গেলে আমি পাই না। হয়তো আমার মতো অন্য ছেলের কাছে সেটা মায়ের কাছে পায়, কিন্তু আমি তো মা পাইনি, তাই জানি না মায়ের মমতা কেমন হয়। আপনাকে ধন্যবাদ পাখি, এই নিঃস্ব আমিটাকে এতটা ভালোবাসায় ঘিরে রাখার জন্য, আমার কষ্টটা লাঘব করার জন্য। মিষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সায়রের দিকে। চোখে তার পানি টইটুম্বর। এই মানুষটিকে যত দেখে ততই অবাক হয়। কি করে একটা মানুষ মা বাবা পরিবার ছাড়া বড় হয়ে এত চমৎকার মানুষ হয়? সে তো টিকেই থাকতে পারতো না। মিষ্টি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, আপনার কষ্ট হয়নি মা বাবাকে ছাড়া থাকতে? কখনো কাছে পেতে ইচ্ছে করেনি? সায়র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোটবেলায় প্রচন্ড কষ্ট হতো। স্কুলে দেখতাম প্রত্যেকের সাথে তাদের মা না হয় বাবা আসে, কিন্তু আমি যেতাম ড্রাইভারের সাথে। যখন ক্লাসমেটদের দেখতাম তাদের প্যারেন্টস তাদের আদর করছে, তখন আমার ভীষণ ইচ্ছে হতো আমার মা বাবার কাছে এভাবে আদর নিতে। বার্থডেতে যেসব ফ্রেন্ডরা তাদের বাবা মায়ের সাথে সেলিব্রেট করে, কিন্তু আমি কখনো তাদের পাইনি। যখন আমার পরীক্ষার রেজাল্ট দিত, দেখতাম ভালো রেজাল্ট করার জন্য প্যারেন্টসরা কত আদর দিচ্ছে, যারা খারাপ করতো তাদের মন ভালো করার জন্য কত পায় তারা, কিন্তু আমি অলওয়েজ ফার্স্ট হয়েও পাশে পাইনি তাদের। সবসময় নিজেকে বেস্ট করার চেষ্টা করেছি তাদের জন্য। অসুস্থ হলেও আমার মা বাবা আমার দিকে ঘুরেও তাকায়নি। তবে দাদিমা, সায়ন ভাইয়া, সোনামা প্রচুর ভালোবাসে আমাকে, না হলে আজ আমি এত দূর আসতে পারতাম না। মিষ্টি মনোযোগ দিয়ে শুনল। চোখ দিয়ে তার অঝরে বর্ষণ হচ্ছে, তবুও কোনো মতে নিজেদের তাকিয়ে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করে, আপনার মা তো চলে গিয়েছিল, কিন্তু আপনার বাবা? মা চলে যাওয়ার পর বাবা নেশায় ভূত হয়ে থাকতো। মাসের পর মাস, বছর পেরিয়ে যেত, বাড়িতে আসতো না। তার যে একটা ছেলে আছে হয়তোবা মনেই ছিল না। মনে থাকবে কি করে? সে তো নারীর নেশায় থাকতো। নিষিদ্ধ পল্লীতে তার অবাধ যাতায়াত ছিল। ছোটবেলায় বুঝিনি, তবে এখন বুঝেছি। ওই দুটো মানুষকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। ওদের থেকে নিকৃষ্ট মানুষ আর নেই আমার চোখে। স্বর্গ চলে গিয়ে বেঁচে গিয়েছে। ও বেঁচে থাকলে ওর জীবনটাও আমার মতো শেষ হয়ে যেত। মাঝে মাঝে এতটা ডিপ্রেশনে থাকতাম, মন চাইতো আমি স্বর্গের কাছে চলে যাই। বৃষ্টি আর নিজেকে আটকে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ে সায়রের বুকে, দু হাতে আঁকড়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি আপনাকে কোনো কষ্ট পেতে দেব না আর। অনেক হয়েছে, এবার আপনার ভাগের সব কষ্ট আমার। সায়র অবাক হয়, এই মেয়েটাকে এতটা ভালোবাসে কেন? এখন কান্নাও করছে। হি আল্লাহ, কি করে থামাবে এই মেয়েকে? আদুরে মিষ্টি কান্না থামানোর জন্য সায়র আদুরে গলায় বলে, পাখি, আপনার চোখে পানি কেন? আমার কষ্ট হচ্ছে, কিন্তু কান্না থামান কলিজা। আরাবি আয়েশের কথায় অতীত থেকে বর্তমানে আসে। আরাবির চোখে নোনা পানি দেখে আয়েশ ব্যস্ত হয়। চেয়ার ছেড়ে উঠে আরাবিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে বলে, কি হয়েছে কলিজা? কাঁদো কেন? এই আমার দিকে তাকাও, কি হয়েছে? আরাবি নিজের চোখের পানি মুছে আয়েশের থেকে ছাড়িয়ে বলে, কিছু হয়নি। আপনি ওই পাষণ্ড মহিলার সাথে কোনো যোগাযোগ রাখবেন না, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। যখন তার দরকার ছিল তখন মনে পড়েনি ছেলেদের কথা, এখন তার কোনো দরকার নেই। ওই ঘৃণিত মহিলার ছায়াটাও আমি দেখতে চাই না। আই সোয়ার আয়াশ,
ওই জঘন্য মহিলা যদি আমার সামনে আসে তাকে আমি খুন করে ফেলবো। আরাবি নিজের কথা শেষ করে দৌড়ে ঘরে চলে যায়। আয়াস আরাবির যাওয়ার পানে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সকাল 10টা। বৃষ্টি আর অদ্রি ভার্সিটি থেকে বেরিয়ে ফিহার বাসার রাস্তা ধরেছে। কয়েকদিন ধরে ফিহা লাপাত্তা, ফোন দিলেও পাওয়া যায় না, ভার্সিটিতে আসে না। মোট কথা কয়েকদিন ধরে ফিহার সাথে কোনো যোগাযোগ নেই তাদের। তাই আজকে ভার্সিটি মিস দিয়ে ফিহার বাসায় হামলা করার পরিকল্পনা করেছে। যথারীতি ফিহাদের ফ্ল্যাটের সামনে এসে ডোরবেল বাজাতে এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দাঁড়ায়। ফিহার সাথে ভদ্রমহিলার চেহারার মিল দেখে বুঝলো ইনি বোধহয় ফিহার মা। অদ্রি বৃষ্টি ওনাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমার ফিহার ফ্রেন্ড। আসলে আমার বিয়ে তো, তাই ওকে ইনভাইট করতে এসেছি। ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। বৃষ্টি নিজের কথা শেষ করে একটা কার্ড ভদ্রমহিলার দিকে বাড়িয়ে দেয়। মহিলা কার্ডটা হাতে নিয়ে দেখে বৃষ্টি ওয়েটস আবির লেখা। ফিহার মা ওদের দিকে এক পলক তাকিয়ে ভেতরে আসতে বলে, ভেতরে এসো, ওই কর্নারের রুমটা ফিহার। তোমরা যাও, তোমাদের চা নাস্তার ব্যবস্থা করছি। অদ্রি আর বৃষ্টি চটজলদি ফিহার রুমে যায়। রুমে গিয়ে তারা আকাশ থেকে পড়ে। ফিয়া খাটের সাথে হেলান দিয়ে নিচে বসে আছে। ফিয়ার অবস্থা দেখে অদ্রি বৃষ্টি ঝটকা খায়। এ কি হাল ওর, এমন ভঙ্গুর দশা কেন? বৃষ্টি আর অদ্রি ছুটে যায় ফিহার কাছে। ফিহু, কি হয়েছে তোর? এই কি অবস্থা? এই অবস্থা কেন? প্রাণপ্রিয় বান্ধবীদের দেখে ফিহার নিজেকে আটকাতে পারে না, ঝরঝর করে কেঁদে দেয় অবলীলায়। ফিহার হঠাৎ এমন কান্নার জন্য দুজনেই ভরকে যায়। বৃষ্টি ফিহাকে জড়িয়ে ধরে। ফিহার কান্নার গতি আরও বাড়ে। অদ্রি চুপচাপ, বুঝছে না তার কি করা উচিত। ফিহা অনেকক্ষণ কান্নার পর ক্ষীণ কণ্ঠে বলে, বাবা মা আমার আর ঋষি সম্পর্কের ব্যাপারে জেনে গেছে। বৃষ্টি আর অদ্রি যেন আকাশ থেকে পড়ল। কি বলিস, কোনো সমস্যা হয়নি? অদ্রির উত্তেজিত কণ্ঠের প্রশ্নের পৃষ্ঠে ফিফা মৃদু আওয়াজে বলে, অনেক ঝামেলা করেছে বাবা মা, আমার জন্য ছেলেও দেখছে। কি বলিস? ঋষি ভাইয়া কি বলেছে? বৃষ্টির কৌতূহলী মুখের দিকে তাকিয়ে ফিহা উত্তর দেয়, ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই আমার, ওকে জানাতে পারিনি। আমার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নিয়েছে। অদ্রি আর বৃষ্টি হতভম্ব হয়ে যায়। কি করবে কিছুই বুঝছে না। এখন ফিহাকে কি বলা উচিত। বৃষ্টি কিছু একটা ভেবে লাফিয়ে ওঠে। বৃষ্টির এমন উত্তেজিত হওয়া দেখে অদ্রি ফিহা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বৃষ্টি তা পাত্তা না দিয়ে বলে, উপায় পেয়ে গেছি রে। দ্বিপ্রহর রজনী, আলো আধারের আচ্ছাদন শয়নকক্ষে। মৃদু বাতাসে ঘরের পর্দাগুলো দোলা খাচ্ছে। পারিপার্শ্বিক পরিবেশ নিস্তব্ধ, এতটাই শান্ত যেন মানুষের শ্বাস নেওয়ার আওয়াজও শোনা যাবে। ঠিক সেইভাবে আয়াসের নিঃশ্বাস অনুভব করছে আরাবি। এই মধ্য রজনী কালীন সময়ও রাতের চোখে তন্দ্রা নেই। আরাবির গলায় মুখ গুজে সমস্ত ভর আরাবির উপর ছেড়ে চোখ বন্ধ করে পড়ে আছে আয়াস। আরাবির চঞ্চল হাত চলছে আয়াসের চুলের ভাঁজে, আর এক হাতে আঁকড়ে ধরে আছে আয়াসকে। তবুও আয়াসের চোখে নিদ্রা নেই। আরাবি বুঝে পায় না আয়াস আজ এত বিচলিত কেন। কি হয়েছে তার? কোনোভাবে খারাপ কিছু ফেস করেছে? আরাবি আয়াসের চিবুক আলতো করে উপরে তুলে কোমল কণ্ঠে রাখে, আয়াস, কি হয়েছে? আয়াস মুখ তুলে তাকায় আরাবির দিকে, চোখে চোখ রাখে কিছুক্ষণ, অতপর আবার নিজের অবস্থানে গিয়ে লম্বা শ্বাস টানে। কথা ঘোরানোর চেষ্টা করে টিপ্পনি কেটে বলে, ইউ স্মেল লাইক আদ্রিয়া শাহেদ চৌধুরী বেবস। তোমার শরীর থেকে আমার গন্ধ আসছে, অ্যান্ড আই লাইক ইট সো মাচ। উইথ ইউর নেক্সট স্মেল। শাট আপ, কথা ঘোরানোর চেষ্টা করবেন না। কি হয়েছে পরিষ্কার করে বলুন। আয়াস হার মানে দুহাতে আরাবির কোমর জড়িয়ে উল্টো দিকে ফিরে নিজের বুকের নিচে ফেলে এক ভ্রু উঁচু করে বলে, এত ভাবো কেন? ঠিক আছে, আমি অন্তের কথা ভাবছি। শুভর কথাটা রাখা কি ঠিক হয়েছে? অন্তে কি পারবে এমন একটা লাইফ লিড করতে? আরাবি মনোযোগ দিয়ে শোনে আয়াসের কথা। আয়াসের মধ্যে নিজের ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। ভাইরা বুঝি এমনই হয়। আয়াসকে আরেকটু কাছে টেনে বলে, অবশ্যই পারবেন, কেন পারবেন না? ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। প্রিয় মানুষটার জন্য একটুখানি সান্নিধ্যের জন্য সব কিছুই কবুল। আর শুভর কথাগুলো যৌক্তিক। যৌক্তিক বলেই ফেলে দিতে পারিনি। তাহলে এত কি ভাবছেন? ভাবছি বোনটা এতটা বড় কবে হয়ে গেল। আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাবে। আমার কাছে তো ওকে এখন এইটুকুই মনে হয়। আরাবি হাসি খিলখিল করে। আয়াসের ঠোঁটেও হাসি ফোটে প্রিয়তমার হাস্যরত মুখশ্রী দেখে। ঠোঁটে হাসি রেখে জিজ্ঞেস করে, হাসো কেন? আপনার মধ্যে আমি আমার ভাইকে দেখতে পাচ্ছি। আমার ভাইয়াও এমনটা করতো, ইভেন এখনো করে। এখনো এমন ভাবে আমার সাথে কথা বলে যেন আমি ছোট্ট বাচ্চাটি।
আরবির কথা শুনতে শুনতে আয়েশের মনও ভালো হয়ে যায়। রাজনৈতিক বিষয় নিয়ে বিষণ্ণ হয়ে পড়েছিল, কিন্তু এই ফুলটার সান্নিধ্য এসে সব কিছু ভুলে গেছে। জান, হুম। আই ওয়ান্ট আ টিপ কিস, সো মে আই? আরবি চোখ ছোট ছোট করে তাকায় আয়েশের দিকে। একটু আগেই না ট্রেন্সড ছিল, এখন আবার অসভ্যতামো শুরু করছে। সে নিজেই তো খাল কেটে কুমিরটা আনলো, দিব্যি তো চুপচাপ ছিল, কেন যে খোঁচাতে গেল? আরবিকে চুপ থাকতে দেখে আয়েশ আবার বলে, পারমিশন দিচ্ছ তাহলে? পারমিশনের তোয়াক্কা কবে থেকে করতে শুরু করলেন আপনি? বাচ্চা পয়দা করার আগে পারমিশনের ধার ধারে না, এখন আসছে ঢং করতে। এই তোমার জন্য আমার ভালো থাকা হবে না, শুধু খোঁচা দাও। খোঁচা না দিয়ে একটু চুমু দাও। কোথায় দিব? আরবি দুই ভ্রু উপরে তুলে জিজ্ঞেস করে। আয়েশ যেন সাত আসমান থেকে নিচে পড়ে, আহত গলায় বলে, আমার এত সুন্দর ঠোঁট জোরে কি তোমার চোখে পড়ো না? সিগারেট পোড়া ঠোঁট আবার সুন্দর? আয়েশ অবাকের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, অবিশ্বাস্য কণ্ঠে বলে, তুমি কি করে জানলে আমি সিগারেট খাই? তোমার সামনে তো কোনোদিন খাইনি, ইনফ্যাক্ট বাড়িতেও কোনোদিন খাইনি। তাহলে কি করে কি? আরবি যেন খুব মজা পায় আয়েশের কথা শুনে, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, রাজনীতিবিদরা এতটাও শুদ্ধ হয় না স্যার। নেতা মানেই মেয়েবাজ, চরিত্রহীন। এক মেয়েতে এদের পোষায় না। আর তাছাড়া মাঝে মাঝে সিগারেটের গন্ধও পায়। আয়েশ এক অদ্ভুত ভঙ্গিমায় আটকে নেয় আরবিকে, যেন চাইলেও তার বাঁধন থেকে মুক্তি না পায়। আরবি পরনের টি শার্ট ভেদ করে উন্মুক্ত পেটে স্লাইড করতে করতে নেশালো কণ্ঠে বলে, অধিকাংশ নেতা মেয়েবাজ হলেও এই নেতা কিন্তু এক মেয়েতে আসক্ত, অন্য কারো দিকে ঘুরে তাকানোর রুচি নেই। আরবিও কম যায় না, সেও আয়েশকে এক ধাক্কা দিয়ে সরিয়ে আয়েশের উপর চড়া হয়ে বলে, আচ্ছা, অন্য মেয়ের দিকে তাকানোর রুচি নেই, তাহলে ওই মেয়েটাকে বারবার ফোন করে হট হট ছবি পাঠায়, দেখতে না চাইলে এমনিতেই পাঠায়? আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে সন্দেহ করছো? ওই মেয়েটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। ওকে এতবার অপমান করি তাও এমন আচরণ করে। তুমি তো জানো তাই না আমি তোমাকে কতটা ভালোবাসি। আরবি হাত দিয়ে মশা তাড়ানোর ভঙ্গিমা করে বলে, হুম, বুঝছি। এবার ঘুমান, কাল অনেক কাজ আছে। আগে কাছে আসো। আর কত? আয়েশ আরবিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের কাছে মুখ ডুবিয়ে বলে, এবার ঠিক আছে, এতটা কাছে আসবা, বুঝছো? এবার চুমু দাও। আরবি আয়েশের কণ্ঠমণিতে পরপর বেশ কয়েকটা চুমু খেয়ে বলে, দিয়েছি, এবার শান্তি। এবার ঘুমান, আর কোনো কথা নয়। আয়েশ আবার কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই আরবি শাসিয়ে বলে, নো মো সিঙ্গেল ভার্স। নতুন প্রজেক্টের কাজ নিয়ে আবিরের খুব পরিশ্রম হচ্ছে, ইনভেস্টমেন্ট নিয়ে বেচারার খুব খাটুনি হচ্ছে। সারা দিন রাত অফিসেই কাটছে, ক্লান্ত শরীর টেনে হিঁচড়ে কোনো মতে নিজের রুমে নিয়ে আসে। হাতে থাকা ব্লেজারটা ছুঁড়ে মারে ডিভানের উপর, জুতো জোড়া না খুলেই বেডের উপর শটান হয়ে শুয়ে পড়ে। চোখ বুজে আসছে ক্লান্তিতে, এক রত্তিও নড়ার ক্ষমতা নেই। এই অবস্থায় ফোনটা বাজখায় শব্দে বেজে ওঠে। বিরক্তিতে আবিরের চোখ মুখ কুঁচকে আসে, না চাইতেও ফোনটা রিসিভ করে কানে রাখে। এই যে শুনুন। ব্যাস, আবিরের সব ক্লান্তি কর্পূরের মতো উড়ে যায়। বুকে হাত দিয়ে বৃষ্টিকে বলে, উফ, মেরেই ফেলবে নাকি জানু? আবিরের কথাকে পাত্তা না দিয়ে বৃষ্টি আবার বলে, আপনি কি ক্লান্ত? হুম, একদম ঠিক আছি। আপনি কিন্তু বিয়েতে গ্রে কালারের শেরওয়ানি পরবেন, বুঝেছেন? নাহলে কিন্তু আমি বিয়ে করবো না। বাপরে, গ্রে শেরওয়ানি ছাড়া বিয়ে করবে না? না, করবো না। কিন্তু গ্রে কালারই কেন? কারণ ওই কালারটা আপনাকে বেশি স্যুট করে। আবিরের শব্দ করে হাসে। বিয়েতে কি কেউ গ্রে কালারের শেরওয়ানি পরে আদৌ? কিন্তু তাকে পরতে হবে, না পরার উপায় আছে। পড়েছে তো এক পাগলের পাল্লায়। মেহু সারাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু এই মেয়ে তো ঘুমানোর নামই নিচ্ছে না, একদম বাপের মতো বজ্জাত হয়েছে। মেহু খিটমিট করতে করতে সায়ানকে ঝাড়ছে। সায়ান ডিভানে বসে ল্যাপটপে প্রেজেন্টেশনের স্লাইড রেডি করতে করতে বইয়ের দাঁত ছাড়া খাচ্ছে, মাথাটা ধরে এসেছে। সায়ান খুবই সাহস জোগাড় করে আমতা আমতা করে বলে, বউ পাখি, এক কাপ ব্ল্যাক কফি খাবে প্লিজ? ব্যাস, মেহুর মেজাজ খারাপ হয়ে গেল। সারাকে ঠাস করে বিছানার উপর বসিয়ে কোমরে আঁচল গুজে এগিয়ে গেল সায়ানের দিকে। আঙ্গুল তুলে সায়ানকে বলে, এই মধ্যরাতে কফি খেয়ে সারা রাত প্যাঁচার মতো বসে মশা মারবা? মেয়েটাও নিজের মতো বানাচ্ছ। থাকো তোমরা বাপ বেটি, আমি থাকবো না রে তোমাদের সাথে। নিজের কথা শেষ করে মিহু গটগট করে হেঁটে চলে গেল। সারা মাম্মামকে চলে যেতে দেখে ছলো ছলো চোখে পাপাকে ডাকে। সায়ান ল্যাপটপ ছেড়ে মেয়ের কাছে আসে, মেয়েকে বুকে নিয়ে বলে, আম্মু ঘুমিয়ে পড়ো শোনা। তোমার মা যদি এখন আমাদের ঘুমাতে না দেখে তাহলে আমাদের বের করে দিবে বাড়ি থেকে।
সায়ন এটা সেটা বলে সারাকে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ে বইয়ের খোঁজে। ড্রয়িং রুমে আসতেই দেখে মেহু সোফাতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আসছে। সায়ন ধীর পায়ে মেহুর কাছে যায়, মেহুর মাথার কাছে বসে মুখে আঁচড়ে পড়া চুলগুলো আলগোছে সরিয়ে কপালে একটা চুমু খায়। পাজাকুলা করে তুলে ঘরের উদ্দেশ্যে যেতে যেতে বলে, আমি জানি তুমি ঘুমাওনি, রাগটাও আমার হাত থেকে বাঁচার জন্য করেছ, বাট আজ আর বাঁচতে পারবে না জান। সায়নের কথা শুনে মেহু তড়াক করে চোখ মেলে। মেহুকে চোখ খুলতে দেখে সায়ন বাঁকা হাসে। সায়নকে একদম ভিলেনের মতো লাগছে মেহুর কাছে। মেহু আমতা আমতা করে বলে, সায়ন, আমি অসুস্থ। 23 দিন ধরে কিসের অসুস্থতা তোমার? মাথা ব্যথা করছে। চলো স্পেশাল ট্রিটমেন্ট দেব, একদম ঠিক হয়ে যাবে। ওকে বেব। গোধূলি বেলা, সূর্য অস্ত গেছে অনেক আগে। কিছুক্ষণের মধ্যে রজনীতে আধার নেমে আসবে। ব্যস্ত কর্মদিবসের অন্ত হবে। মানুষ পশু পাখি সবাই নিজ নিজ নীড়ে ফিরে সুখের আস্বাদ দিবে। আয়াসের ব্যক্তিগত নিবাসে সোফাতে মধ্যমণি হয়ে বসে আছে শুভ। পরনে তার সাদা পাঞ্জাবি, দৃষ্টি বরাবরের মতো নির্বিকার। তাকে চৌধুরী আর তার পরিবারের মানুষ, পরিবার বলতে তার বাবা মা। শুভ চুপচাপ বসে থাকলেও ভেতরে তার তুমুল উত্তেজনা বিরাজ করছে। বারবার গলাটা শুকিয়ে আসছে। সামনে থাকা টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক খেয়ে ফেলে, তবুও যেন কাজ হচ্ছে না। আজ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শুভকে। এই ছেলে এমন ছটফট করছে কেন? বিয়েই তো হচ্ছে, তাকে ক্রসফায়ার তো দেওয়া হচ্ছে না। আশ্চর্য। আরাবি রান্নার দিকটা থেকে এসে কেবলই ড্রয়িং রুমে হাজির হয়। সাথে সাথেই নির্জনা চৌধুরী আবিরকে চেপে ধরে সাইডে নিয়ে আসে। আরাবি চুপচাপ একপাশে এসে দাঁড়ায়। নির্জনা চৌধুরী কষ্ট খাদে নামিয়ে বলে, বড় বৌমা, তোমাকে যা বলেছিলাম মনে আছে তো? তুর্য আসলেই তুমি বিয়ের কথা বলবে। এই মহলে বিয়েটা ওদের হয়ে যাক, হারাম সম্পর্ক রাখার দরকার নেই। হালালভাবেই রাখুক, পরে না হয় বিয়ে আবার দেওয়া যাবে। আরাবি বিরক্ত হয় এই কথা আর কতবার মন বোঝাবে। কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, মেজমা, আর কতবার আপনাকে, আর কতবার বোঝাপড়া রিলেশনে নেই, একটা কমিটমেন্টে আছে। আপনি যা ভাবছেন তোর যেমন ছেলেই না, ওদ্রি পাগলামি করলে ও সামলে নেবে। নির্জনা বেগম শান্ত হয়। আরাবির বিরক্ত মুখ দেখে বলে, এখন তো বুঝবে না আমার অবস্থা। মা হয়েছো, নিজের একটা মেয়ে হলে বুঝবে কেন টেনশন হয়। আরাবি হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে, টেনশন না ছাই হবে, একদম বাপের মতো হাড়ে বজ্জাত হবে, তা আমার আর বুঝতে বাকি নেই। 10 মাস পেটে রাখবো আমি, প্রসব বেদনা সহ্য করে জন্ম দিব আমি, আর হবে সে বাপের মতো। তাহলে তাকে নিয়ে আবার কিসের চিন্তা? বজ্জাত মেয়ে আর বজ্জাত বাপকে নিয়ে কোনো চিন্তা নেই আমার। এখন তো আবার নিজেকেই অসহায় লাগে, এক বজ্জাত লোককে নিয়েই পারি না, তার উপর আরেকটা আসছে। যদি বেশি ঝামেলা করে তো উঠতে বসতে দুটোকেই থাপড়াবো আমি। নির্জনা চৌধুরী হতভম্ব হয়ে যায় আরাবির কথা শুনে। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুহা করে হেসে ওঠে। এত জোরে হাসে যে সবাই তাদের দিকে তাকায়। নির্জনার হাসির কারণ বুঝতে না পেরে তানিয়া চৌধুরী বলে, নির্জনা বেগমের থামার নাম নেই। হাসতে হাসতে আরাবির হাত ধরে সবার সামনে আসে। আরাবির কথাগুলো উগলে দেয় হুবহু। নির্জনা বেগমের কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। এক নজরে গায়ে ঢলে ঢলে পড়ছে। শুভ অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। এখন যদি সে ভুল করেও হেসে ফেলে তাহলে এই মন্ত্রী নির্ঘাত তার বোন দিবে না, আর তাকে খালি হাতেই ফিরে যেতে হবে। সারা জীবন ছ্যাঁকা খেয়ে বাপ্পারাজ হয়ে তো আর কাটানো যায় না। সবাই এখনও হেসে চলেছে, তবে আয়েশের মুখ থমথমে। এক নজরে সবাইকে পর্যবেক্ষণ করে বিরক্ত হয়ে বলে, এত হাসার কি আছে বুঝছি না। আয়াসের কথায় সবাই আর এক দফা হাসে। সেই সময় বৃষ্টি, আহির আর মিম প্রবেশ করে সদর দরজা দিয়ে। বৃষ্টি সবার পিছে আসে গুটিয়ে। সবাইকে এমন হাসতে দেখে আহির জিজ্ঞেস করে, সবাই এত হাসছে কেন? আহিরের প্রশ্নের উত্তরে সবাই বেশ রসিয়ে রসিয়ে আরবের কথাগুলো বলে। আহির খানিক হেসে বলে, আসলেই তো আয়াস, তুমি এত বজ্জাত কেন? জানো আমার বোন কি পরিমাণ শান্ত ছিল, এত নিরীহ ছিল যে ওকে বারবার স্কুল চেঞ্জ করতে হতো। ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে ওর একটা টিউটরও থাকতো না। ওর নির্ভীকের জন্য একটা স্কুলে টিকে গেছিল, না হলে এতক্ষণে ওর পড়াশোনা শেষ হতো না। পৃথিবীর সব স্কুলকে অ্যাডমিশন নিতে হতো এক এক করে।
আরাবি মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। সবাই আরেক দফা হাসে। এবার আয়েশও বাদ যায়নি। আরাবির হাসি থামিয়ে টিপ্পনি কেটে বলে, এরা দুইটাই নমুনা দেখছি। এবার মিম মুখ খোলে, এ তো কিছুই না, মিষ্টুর এমন সব লীলা আছে যে তোমরা ভাবতেও পারবে না। আমার বিয়ের পর ও আহিরের চুল কেটে দিয়েছিল রাগ করে। এমন অভিনব কায়দায় চুল কেটেছিল, বেচারাকে গরমের মধ্যে টুপি পরে শ্বশুরবাড়িতে যেতে হয়েছিল। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে সবার। আহির আবার বলে, আর এইসব তো কিছুই না, ছোট্টবেলায় একবার ওর দাঁতে পোকা ধরেছিল। এত এত চকলেট খেত আর ফোকলা দাঁতে হেসে কোটি কোটি হয়ে সবার মন জয় করে দিত। দাঁতে পোকার জন্য ডাক্তার ওকে চকলেট খেতে একদম বারণ ছিল। ওকে চকলেট না দেওয়ায় ও কি করেছিল জানো? সবাই বেশ উৎসুক হয়ে আহিরের কথা শুনছে। আবির কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে, কি আর করবে, বাচ্চারা চকলেট না পেলে তো কান্না করে, তাই করছিল নিশ্চয়। আবিরের প্রশ্নের উত্তরে আহির কিছু বলবে তার আগেই তড়িৎ গতিতে এসে আহিরের মুখ চেপে ধরে আরাবি। কপট রাগ দেখিয়ে বলে, ভাইও বেশি কথা বলো না, তুমি চুপ করো। আহাদ চৌধুরীও আরাবির কথায় সায় জানিয়ে বলে, তাই তো আহির, তুমি কেন আমার মিষ্টি মায়ের প্রেস্টিজ পাংচার করছো? থেমে নেই আফসানা বেগমও। সেও মিষ্টির হয়ে কথা বলে, তুই তো আহির, তুই কেন এইসব বলছিস? চকলেটের জন্য বাড়ির আশেপাশে বসা ভিক্ষুকের সাথে ভিক্ষা করতে বসেছিল আর সবাইকে ধরে বলেছিল যে তার ভাই তাকে অনেক নির্যাতন করে চকলেট খেতে দেয় না। এই কথা তো আমিও জানি, কিন্তু কাউকে বলেছি? মাঝরাতে ফুচকা খাওয়ার জন্য ফুচকাওয়ালার গর্ভবতী বউকে কিডন্যাপ করে নিয়েছিল, সেই কথাটাও বলিনি। স্যার সামান্য বকা দেওয়ার জন্য ইট মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল, সেই কথাও বলিনি। কি বলেছি? আরাবি হতভম্ব হয়ে যায়। বলেছি করে তো সব বলেই দিল, বলতে বাকি আর কি রাখলো? আফসানা চৌধুরীর কথা শুনে সবাই ঘোরের মধ্যে আছে। একটা মেয়ে এতটা দুষ্টু হয় কি করে? শোভা এতক্ষণ হাসি চেপে রাখলেও এখন তা থাকতে না পেরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে। শুভর দেখা দেখি সবাই হাসাহাসি শুরু করে। আবির তো বলেই বসে, ভাবি তুমি যে এতটা দুষ্টু ছিলে বোঝা যায় না কিন্তু। আবিরের কথায় মিম আবার বলে ওঠে, দুষ্টু মানে ও দুষ্টু সর্দার, ওর একটা গ্যাং আছে না, 5টা বদমাইশ একসাথে কি তাণ্ডবটাই না করতো। আয়াস এখনো হেসেই যাচ্ছে। আরাবির তা সহ্য হচ্ছে না। আয়াসের দিকে চোখ পাকিয়ে মুখ ঝামটা দিয়ে বলে, এমন অসুরের মতো হাসা কি আছে আশ্চর্য তো। সবাই এখনো মুক্তি পেয়ে হেসে যাচ্ছে। আরাবি এখন রেগে মেগে আগুন হয়ে ধূপধাপ পা ফেলে উপরে চলে যায়। জাহানারা বেগম এতক্ষণ চুপ থাকলো, এবার বলে, দিলে তো মেয়েটাকে রাগে, এখন ঠেলা সামলাও। ঠেলা আমরা কেন সামলাবো? যার আদরের বউ সে সামলাক। আবিরের কথায় সম্মতি জানিয়ে অদ্রি বলে, হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়া যাও যাও, ভাবিকে নিয়ে এসো। আয়াস বেশ ভয়ে আছে। এখন বইয়ের কাছে গেলেই যে তার উপর টর্নেডো বয়ে যাবে তার বুঝতে বাকি নেই। তবুও সবার কথায় ভয়ে ভয়ে নিজের ঘরের দিকে এগোয়। দরজা ভেজানো দেখে আর বুঝতে বাকি থাকে না বউ তারই অপেক্ষা করছে। শুকনো একটা ঢোক গিলে ঘরে ঢুকতেই দেখে আরাবি কোমরের শাড়ির আঁচল গুজে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াসের ঘাম ছুটে যায় আরাবির রণমূর্তির রূপ দর্শন করে। আরাবি ঝাড়ুটা উঁচু করতেই আয়াস আরাবিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান একটু ঠান্ডা হও, এমন করে না, আমি তোমার বর না? বরকে কেউ ঝাড়ু দেখায়? শুধু দেখাবো না, ঝাড়ু দিয়ে পেটাবো। আস্তাগফিরুল্লাহ বউ, এতে তোমার পাপ লাগবে। লাগুক, আমার উপর হাসা তাই না? আয়াস মনে মনে নিজেকে চরম গালি দেয়। তার আগেই বোঝা উচিত ছিল যে এমন হাসার জন্য তার কি দশা হতে পারে। আরাবি আবার আয়াসের উপর চড়াও হবে তার আগেই আয়াস আরাবির পায়ে পড়ে যায়। 2 পা চেপে ধরে অসহায় কণ্ঠে বলে, জান প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করবো না। মনে থাকবে তো? আয়াস কিছু বলবে তার আগেই আবির বলে ওঠে, দেশের স্বনামধন্য মন্ত্রীর যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো নাগরিকের কি হবে? মন্ত্রী তো বউই সামলাতে পারে না, তাহলে এই মন্ত্রীর হাতে দেশ তো হুমকির মুখে। আবিরের কথায় বউ হয়ে আয়াস তার পায়ের স্লিপার ছুঁড়ে মেরে বলে, তোকে জুতা করে মারবো হারামজাদা। আবির হুহা করে হাসতে হাসতে বলে, মেরেই তো দিলে, বাদ রাখলে কি? যাই হোক, ভাবিকে বলো অন্তিকে নিচে নিয়ে আসতে। সন্ধ্যা পেরিয়ে রাত এসে ধরা দিয়েছে পৃথিবীতে। রাত্রির ঘোর তমসা কাটানোর জন্য চারিদিকে শোভা পেয়েছে কৃত্রিম আলোকসজ্জা। আধারের বুক চিরে আলোকিত করেছে চারিধারা।
অনেক হাসি তামাশার পর ধরা দিয়েছে সেই সোনালি প্রহর। কত শত অপেক্ষার অবসান ঘটিয়ে সে বহুল প্রতীক্ষিত মুহূর্ত ধরা দিয়েছে এক কপত কপতির জীবনে। আজই তাদের মনের মানুষকে ব্যক্তিগত মানুষ করার দিন। শুভ নিজের জন্য বরাদ্দকৃত জায়গাটা দখল করে বসে আছে। তার পাশে বসে গোলাপি জামদানি শাড়ি জড়িয়ে অন্তি। তাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে তাদের পরিবারের সদস্যরা। তাদের মুখোমুখি বসে একের পর এক পবিত্র বাণী উচ্চারণ করছে কাজী সাহেব। নিজের কথা শেষ করে শুভকে কবুল বলতে বলেন। শুভ একটা লম্বা শ্বাস নিয়ে একবারে 3 বার কবুল বলে দেয়। সবাই একটু মুচকি হাসে। কাজী সাহেব এবার অন্তিকে কবুল বলতে বললে অন্তি চুপ। তিনি বেশ অনেকবার অন্তিকে অনুরোধ করে। আফসানা বেগম বলে, মা বল। অন্তির চোখে পানি চলে আসে। আয়াস বোনের চোখে পানি দেখে শুভকে ঠেলে সরিয়ে ওর জায়গা দখল করে বসে। অন্তির আরেক পাশ দখল করে বসে আবির। 2 ভাই তাকে 2 দিক থেকে আলগোছে জড়িয়ে ধরে। ভাইদের তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য বোধহয় এইটুকুই যথেষ্ট। আয়াস অন্তির মাথায় হাত রেখে বলে, অনি বুড়ি, তুই কি কোনোভাবে বিয়েটা করতে চাইছিস না? বিয়েটা ক্যান্সেল করে দিব? আয়েশের কথাটা বলতে দেরি শুভ আর অন্তি একসাথে লাফিয়ে উঠে বলে, না। বর বউয়ের বিয়ে করার এত তাড়া দেখে সবাই হেসে কুটি কুটি হয়। আবির অন্তিকে টেনে আবার পাশে বসিয়ে দেয়। কাজী সাহেব আবার বিয়ে পড়াতে শুরু করে। অন্তিকে কবুল বলতে অনুরোধ করতেই বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে অন্তি ঝটপট করে বলে, কবুল কবুল কবুল। আরও একবার হাসির রোল পড়ে যায় সবার মাঝে। সবাই নতুন দম্পতির দোয়া মোনাজাত করে দোয়া প্রার্থনা করলো। অন্তি শুভ দুজনেরই চোখে পানি। প্রকৃত ভালোবাসা পূর্ণতা পেলে, ভালোবাসার মানুষকে নিজের করে পেলে বোধহয় এমনই হয়। হাসি খুশি খাওয়া দাওয়ার মাঝে বিয়েটা সম্পন্ন হলেও বিদায়ের সময় সকলের যে হৃদয় ভাঙা কান্নাটা করে, অন্তির বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। একমাত্র মেয়েকে পরের ঘরে তুলে দিয়ে কান্নায় ভেঙে পড়েছে আহাদ চৌধুরী, আফসানা চৌধুরী। থেমে নেই কেউই। অন্তিকে সাথে করে গাড়িতে তুলে দেওয়ার সময় আয়েশের চোখে পানি এসে পড়ে। শুভর হাত ধরে বলল, আমার খুব আদরের বোন। ছোট থেকে ওর কোনো বায়না আমি অপূর্ণ রাখিনি। ওর প্রয়োজন বোঝার আগে আমি ওর সব কিছু ওর সামনে হাজির করেছি। কোনোদিনও কাঁদতে দিইনি। ও আমার কলিজা শুভ। ওকে যত্নে রাখিস। অবহেলাও সহ্য করতে পারে না। বড্ড আদরে তো, খেয়াল রাখিস। জানি না তোর কথা মতো চলতে পারবে কিনা। অন্তি এমনি কাঁদছিল। তারপর ভাইয়ের কথা শুনে শব্দ করে কেঁদে ওঠে। স্রোত বড় বড় চোখ করে সবাইকে দেখছে। সবাই কাঁদছে কেন? পিপির বিয়েই তো হচ্ছে। কই, তাদের জার্মানিতে মানুষ বিয়ে হলে এমন কান্না করে না। স্রোত গুটি গুটি পায়ে অন্তির কাছে এগিয়ে গেল। অন্তির আঁচল টেনে বলে, ও পিপি, আপনি কাঁদছেন কেন? সবাই এত কাঁদছে কেন? আমারও কান্না পাচ্ছে তো আম্মাজান। সবসময় শান্ত থাকা স্রোত ঠোঁট উল্টে কেঁদে দেয়। আরাবি দ্রুত ছেলেকে কোলে তুলে চুমুতে ভরিয়ে দিতে থাকে। অন্তি আরাবির থেকে স্রোতকে নিয়ে আদর দিতে থাকে। শুভ ভঙ্গুর আয়াসের হাত ধরে দৃঢ় প্রত্যয় করে বলে, আপনি বিশ্বাস রাখতে পারেন ভাইয়া, আমি আপনাকে নিরাশ করব না। ও আপনার এখানে যতটা যত্নে ছিল অতটা না হোক, আমি আমার সবটুকু দিয়ে ওকে খুশি রাখার চেষ্টা করব। ওর সেফটির জন্য এত লুকোচুরি। আয়াস স্বস্তি পায়। ভাইয়ের ব্যাকুল হৃদয়টা একটু ঠান্ডা হয়। বোনকে বুঝিয়ে গাড়িতে তুলে দেয়। সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে। সকলের চোখে এখনও পানি। একটা মেয়ে বিদায় দেওয়া যে কতটা কষ্টের সেটা একমাত্র মেয়ের পরিবার ছাড়া কেউ জানে না। এদিকে অন্তি শুভর বুকে মাথা রেখে কেঁদেই চলেছে অনবরত। থামাথামির কোনো নাম নেই। শুভ চেয়েও কিছু বলতে পারছে না। রাত অনেকটাই হয়েছে। কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে ফিহা, ঋষি, তন্ময়, তুলি, তুষার, বৃষ্টি। অপেক্ষা করছে কয়েকজনের। ঋষি ফিহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ যে ফিহা হুট করে বাড়ি ছেড়ে চলে আসবে ঋষির তা ধারণার বাইরে ছিল। ফিহা বাবা মা সম্পর্কের কথা জানতে পারলে ঋষি তাদের সাথে কথা বলতে গিয়ে জানতে পারে তারা ফিহার বিয়ে আগেই ঠিক করে রেখেছে। তারা কোনোভাবেই তাদের কথার খেলাপ করবে না। ঋষি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও তারা নারাজ। কয়েকদিন ধরে সমানে অশান্তি হচ্ছে। ওনারা ফিহাকে বাড়ি থেকেও বের হতে দেয়নি। ফিহা আজ চান্স পেয়েই চলে এসেছে। ঋষি বেশ কিছুক্ষণ ফিহার দিকে তাকিয়ে থেকে নিষ্পৃহ কণ্ঠে বলে, ফাইজা, তুমি কি শিওর? ফিহা বৃষ্টির কাঁধে মাথা রেখে দাঁড়িয়েছিল। ঋষির এমন কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গমগমে সুরে বলে, শিওর না হলে নিশ্চয়ই এত রাতে মজা করতে এখানে আসতাম না।
ঋষি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বলতে চাইছি এসব কি ঠিক হচ্ছে? যতই হোক বড়দের বিপক্ষে গিয়ে। ঋষির কথার মাঝপথে থামিয়ে দিয়ে ফিহা জেদি একরোখা মেয়ের মতো বলে, তাহলে কি চাইছেন আপনি? আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাক? আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থেকে থাকেন তো আমাকে আজ ফিরিয়ে দেবেন না। আর যদি দেন তো মনে করব আপনি কোনো দিন আমাকে ভালোই বাসেননি। ফিহার এই কথার পৃষ্ঠে ঋষি আর কিছুই বলতে পারে না। তখনই হন্তদন্ত হয়ে উপস্থিত হয় আরাবি, আয়াস, অদ্রি, আবির। আরাবি গটগট করে হেঁটে এসে ঋষির পাশে দাঁড়ায়। সবাইকে এক নজর পরখ করে ফিহার উদ্দেশ্যে বলে, তোমার মনে হচ্ছে না তুমি একটু তাড়াহুড়ো করছো? একবার তোমার বাবা মা মানেনি আমরা, কিন্তু আরও অনেকভাবে ট্রাই করতে পারতাম। ফিহা নির্বিকার ভঙ্গিতে বলে, ওনারা কখনোই মানবে না, কোনো দিনও বুঝবে না। আর বিয়ে ভাঙার তো প্রশ্নই আসছে না। দেন উই শুড টেক এনাফ টাইম, তারপর ভেবে দেখতে হবে কি করা যায়। এইভাবে তাড়াহুড়ো করে বিয়েটাও গার্ডিয়ান ছাড়া ইটস নট টু বি আ গুড সলিউশন। ফিহার মাথা এমনিতেই ঠিক ছিল না, তারপর সবাই এমন জ্ঞানমূলক কথা শুনে বেজায় চটে যায়। এর আগে পরে আরাবিকে বলে, আপনারা কেউ আমার দিকটা বুঝছে না। এইভাবে রিস্ক নিয়ে কি বাঁচা যায়? সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল। কাউকে ভালোবাসলেই বুঝতেন, ভালো তো বাসেননি কাউকে। শেষের কথাটা আরাবির দিকে তাকিয়ে বলে। সবাই স্তব্ধ হয়ে যায় আরাবিকে এমন কথা বলায়। এই মেয়ে কি জানে সে কি বলছে? ঋষি তো ধমকে ওঠে। আরাবি ঋষিকে থামিয়ে দিয়ে ফিহার মুখোমুখি হয়ে দাঁড়ায়। কাট কাট জবাবে বলে, আমার মতো ভয়ঙ্কর ভালো তুমি এখনো কাউকে বাসতে পারোনি মেয়ে। আমার মতো পাগলাটে প্রেমিকা হওয়ার জন্য তোমাকে আবার জন্ম নিতে হবে। কারো ভালোবাসার উপর প্রশ্ন তুলতে পারো না যদি নিজের ভালোবাসার প্রতি সম্মান থাকে। কথাটুকু শেষ করে আরাবি থামে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তন্ময় ঋষিকে তাড়া দিয়ে বলে, বিয়ে করা হলে তাড়াতাড়ি করে নেবাই। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? সবাই একটু হাসার চেষ্টা করে। আরাবি আবার নিজের অবস্থানে ফিরে এসে ঋষির কাজ চাপড়ে বলে, বিয়েটা করে নে, তারপর ফিহাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে আসবি। ওর থেকে ওই ব্যাটার ডিটেল নিবি যে ফিহাকে বিয়ে করার জন্য মরিয়া। তার উপর তুই নিজে পারলে ভালো হতো আমাকে বা তন্ময়কে ইনফরমেশন দিবি। বেটাকে এমন ডোজ দেব জীবনে আর বিয়ে আমি মুখে আনবে না। ফিহার বাবা মা বিয়ে ভাঙতে পারবে না, কিন্তু পাত্রপক্ষ তো পারেই, তাই না? সবাই অবাক হয়ে যায় এই বুদ্ধি তাদের মাথায় কেন আসেনি। আগে এই উপায়টা জানলে তো এত কিছু হতোই না। সময় নিজ গতিতে বহমান। কেটে গেছে কয়েক মাস। শীতের শীতলতা পেরিয়ে গরমের তাপদাহ এসে হানা দিয়েছে বহু আগেই। গত কয়েক মাসে সবার জীবনে মোটামুটি অনেক পরিবর্তনই এসেছে। অন্তি সুখে সংসার করছে আর তার শুভর সাথে। ফিহা আর ঋষি সেদিন রাতেই বিয়ে করে। এরপর বাড়িতে জানালে তারা অনেক ঝামেলা করলেও শেষমেশ মেনে নিতে বাধ্য হয়। তবে ফিহার বাবা মা এখনই মেয়ে উঠিয়ে দেয়নি। ঠিক হয় ফিহার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই বিয়ে তুলবেন তারা, এর আগেই নয়। ঋষিও এই নিয়ে অমত করেনি। সবসময় ফিহাকে এই বিষয়ে সাপোর্ট করে এসেছে। আরাবের প্রেগনেন্সির এখন 6 মাস চলছে। ফিনফিনে পাতলা শরীরে এখন একটু মেদ জমেছে। পানি জমা ফোলা ফোলা পায়ে হাঁটাচলা করতে বেশ কষ্ট হয়। এই জন্য আফসানা চৌধুরী এখন এখানেই থাকে। নিজের মিষ্টিমাকে যত্নার্থী নিয়ে কোনো গাফিলতি করে না। স্রোত আগের থেকেও বুঝদার হয়েছে। সে ড্রয়িং রুমে বসে আম্মাকে ফল খাওয়ানোর চেষ্টা করছে। আফসানা বেগম ফল কেটে স্রোতের হাতে দিচ্ছে। আরাবি অন্য সময়ে ফল টল খেতে চায় না, এই জন্যই আয়েশ বুদ্ধি করে ছেলেকে দিয়ে খাওয়াচ্ছে, যেন ছেলের মা ছেলে কষ্ট পাবে ভেবে চুপচাপ খেয়ে নেয়। আরাবি মুখটা ভোঁতা করে ফল খাচ্ছে। স্রোত একটা আপেলের টুকরা মায়ের মুখে দিয়ে বলে, আম্মা দ্রুত শেষ করুন, এখনো তো দুধ খেয়ে চাচুর বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। দুধ খাওয়ার কথা শুনে আরাবি আঁতকে ওঠে। তার মনে পড়ে না জন্মের পর থেকে সে দুধ খেয়েছে। দুধের আশেপাশে গেলেই তার বমি ঠেলে আসে। কিন্তু তার ছেলের মাথায় এই দুধ খাওয়ানোর বুদ্ধিটা দিল কে? নিশ্চয়ই অসভ্য মন্ত্রের কাজ। অভদ্র জামাইটা প্রেগনেন্সির শুরু থেকে চেষ্টা করছে দুধ খাওয়ানোর জন্য। নিজে না পেরে এখন ছেলেকে মাঠে নামিয়ে দিয়েছে। একে বলে কূটনীতিবিদ। আম্মাকে চুপ করে থাকতে দেখে স্রোত আবার বলে, কি আম্মা, খাবেন তো দুধ? আরাবি আমতা আমতা করে। কলিজার টুকরা ছেলেকে না করবে কিভাবে বুঝতে না পেরে অগোছালো শব্দ তুলে বলে, আব্বাজান আপনি তো জানেনই আমি দুধ খাই না। আমি খাইয়া দিলেও খাবেন না আপনি?
আরবি পারে না, ঠোঁট উল্টে কেঁদে দেয়। কোন ফ্যাসাদে পড়ল? অসহায় দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। ছেলেটা ধূসর রাঙা ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে তার দিকে। কি সুন্দরী লাগছে তাকে বাসন্তী রঙের পাঞ্জাবিতে। ফর্সা শরীরে বেশ মানিয়েছে তাকে এই রঙে। চাচ্চু আর খালামণির হলুদে যাবে বলে একদম রেডি হয়ে নেমেছে। আরবির ইচ্ছা হয় ছেলেকে কোলে তুলে আদর করতে, কিন্তু 6 মাসের ভরা পেটে এটা সম্ভব নয়। স্রোত তার ছোট ছোট হাতে দাদির কাছ থেকে দুধের গ্লাসটা নেয়, ছুটে গিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে চকলেটের ক্যাস্টেটটা নিয়ে আসে। অপরিপক্ক হাতে ক্যাস্টেট থেকে বের করে স্পুনে চকলেট তুলে দুধের গ্লাসে দেয়। এইভাবেই কয়েকটা স্পুন চকলেট দুধে গলিয়ে আরবির সামনে ধরে। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি যখন দুধ খেতে চাইতাম না তখন আপনি এখন ভাবেই চকলেট মিশিয়ে খাওয়াতেন। এবার আর দুধের স্মেল আসবে না। দুধের স্মেলের জন্যই তো খেতে চান না, তাই তো? আরবি স্থবির হয়ে পড়েছে। তার ছেলেটা এতটা বড় কবে হলো? নিজের মায়েরই যত্ন নেওয়া শিখেছে। পাশে বসে থাকা আফসানা বেগমও মুচকি হাসে। সিঁড়ি দিয়ে নামার সময় আয়াসেরও চোখে পড়ে দৃশ্যটা। মা ছেলের ভালোবাসার দৃশ্যটুকু দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। আরবি আর এক মুহূর্ত দেরি করে না, ছেলের হাত থেকে গ্লাসটা নিয়ে শ্বাস বন্ধ করে এক চুমুকে খেয়ে নেয় পুরোটা। স্রোত পকেট থেকে রুমাল বের করে আম্মুর মুখ মুছিয়ে দিয়ে বলে, আম্মা এবার যাওয়া যাক, আব্বা যেন চলে আসছে। আরবি স্রোতের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আয়াসকে পর্যবেক্ষণ করে। নিজের বেশভূষার থেকে বেরিয়ে ভদ্রলোক ছেলের সাথে মিলিয়ে বাসন্তী রঙের পাঞ্জাবি গায়ে জড়িয়েছে। হাতে রোলেক্সের ঘড়ি, কপালে পরে ছড়িয়ে থাকা চুলগুলো এক হাতে পেছনে ঠেলে ব্যস্ত পায়ে এগিয়ে আসছে। নীলছে চোখ জোড়ার দৃষ্টি আরবি উপর নিবদ্ধ। দূর থেকেই তার স্যান্ডাল পারফিউমের ঘ্রাণ আসছে। আরবি কয়েক মুহূর্ত থমকে দাঁড়ায়। লোকটা আজ একটু বেশি সুন্দর দেখাচ্ছে না? এমনিতে সব সময় সুন্দর লাগে, সুন্দর মানুষ সব সময় সুন্দর, তবে আজকে একটু অতিমাত্রায় বেশি সুন্দর লাগছে। আরবি কিছুক্ষণ আয়েশের দিকে তাকিয়ে থাকে, আফসানা বেগমকে উদ্দেশ্য করে বলে, মনি, তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো কোন উদ্দেশ্যে এমন ঢং করে সেজেগুজে হলুদে যাচ্ছে? মেয়ে মানুষ পটাতে? আরবি খিটমিট করতে থাকে। আয়েশা স্তব্ধ হয়ে যায়। বইয়ের কথায় অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পেরে সহজভাবে বলে, কোথায় সেজে গুজে যাচ্ছে? কেন ভাইয়া, বুঝতে পারছেন না? এই জীবনে আপনাকে সাদা বিধবা রং ছাড়া অন্য কোনো রঙে দেখলামই না। আজ হঠাৎ এত রং লাগলো কেন? যেন মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। আয়েশ কি বলবে বুঝতে পারে না। এই মেয়েটাকে ভাইয়া ডাকলো, আশ্চর্য তো। কত কি দেখতে হবে জীবনে। এই কয়েকটা মাস আরবির মুড সুইংয়ের শিকার সে হয়েছে। বিনা কারণেই মেজাজ চড়ে থাকে সবসময়। প্রথম আয়েশের খুবই কষ্ট হয়েছে আরবিকে সামলাতে। মেয়েটা অসুস্থ থাকে বেশিরভাগ সময়, ঠিকঠাক খেতেও পারে না, ঘুমোতেও পারে না। তবে আজ সোজা ভাইয়াতে চলে যাবে? এই মেয়ে, তোমার ভাইয়াকে? আরবি আয়েশের কথায় উত্তর করল না। পাশে বসে থাকা আফসানা বেগমের উদ্দেশ্যে বলল, মনি, আমি তোমার কি হই? সহজ সরল আফসানা বেগম বরাবরের মতো উত্তর দিল, তুই আমার মেয়ে। তাহলে তোমার ছেলে তোমার মেয়ের কি হয়? ভাইয়া। নিজের কথা শেষ করে জিভ কাটলেন। আফসানা বেগম বুঝতেই পারেননি আরবি কোথা থেকে কোথায় চলে গেল। আফসানা বেগম আর একদণ্ড বসল না। স্রোতের হাত ধরে বেরিয়ে যেতে যেতে বলল, দাদু ভাই চলো আমরা গাড়িতে গিয়ে বসি। খোকা, মিষ্টিমাকে নিয়ে আয়। নিজের কথা শেষ করে চটজলদি পা চালিয়ে ড্রয়িং রুম পেরিয়ে বাইরে চলে যায়। আয়েশ ধীর গতিতে এগিয়ে আসে আরবির দিকে, এক ভ্রু উঁচিয়ে বলে, তোমার লজ্জা করে না? আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরে আমাকে ভাইয়া রাখছো? না করে না, এবার চলুন, দেরি হচ্ছে। আয়েশ আরবির পা থেকে মাথা পর্যন্ত পরক করে। গায়ে একটা হাফ সিল্কের হলুদ শাড়ি, কোমর ছুঁই ছুঁই চুলগুলো খোপা করে জুঁই ফুলের মালা গোছা। মালাটা আয়েশে আসার সময় নিয়ে এসেছে। ডাগর ডাগর চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক, 2 হাতে 2টো সোনার বালা, গলায় একটা পাতলা নেকলেস। মোটামুটি ভালোই সেজেছে মেয়েটা আজ। হলদেটে ফর্সা শরীরে শাড়িতে দারুণ লাগছে। চোখে মুখে আলাদা একটা দীপ্তি ছড়িয়ে আছে, ঠিক যেন হলুদিয়া পাখি। আয়াস অভিভূত হয়। আরবির এক হাত সন্তর্পণে হাতের মুঠোয় নিয়ে নরম কণ্ঠে বলে, শাড়ি পরেছো, গরমে কষ্ট হবে না? চেঞ্জ করে এসো।
শাড়ি পরার দরকার নেই। ব্যাস, আরাবির মাথায় আগুন জ্বলে যায়। এমনিতেই ফোন করে করে সবাই তার মাথা খাচ্ছে। বৃষ্টি হাজারবার ফোন করে বলেছে আপু শাড়ি পরে আসবে, কিন্তু সেজেগুজে আসবে। কত সময় নিয়ে মনির থেকে শাড়ি পরলো, এখন খুলবে? আপনি বলছেন শাড়ি খুলতে, আপনার শালিকা ঘ্যান ঘ্যান করে মরছে শাড়ি পরার জন্যে। আপনারা দুজন আগে ঠিক করেন আমি কি করব, কার কথা শুনবো। আরবি মুখ ঝামটা খেয়ে চুপ হয়ে যায় আয়াস। এরা দুই বর বউ কি শুরু করেছে? একজন তাকে ফোন দিয়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরতে বলে, আর একজন তার অসুস্থ বউকে শাড়ি। এদের তো দেখে নিবে। আরবি আর কিছু বলে না। আয়েশের এক হাত আঁকড়ে ধরে হেঁটে চলে সাবধানে। আয়েশ খুব ধীরে হাঁটছে যেন আরবির সমস্যা না হয়, এতেও যেন আরবি খেই হারায়। আয়েশের দিকে চোখ পাকিয়ে বলে, পায়ে মেহেদি দিয়েছেন নাকি? আয়াস থতমত খেয়ে যায়। সে পায়ে মেহেন্দি দিবে কেন? সে কি মেয়ে মানুষ নাকি? আয়াস আমতা আমতা করে। আমি মেহেন্দি কেন পরবো বউ? আমি কি মেয়ে নাকি? আরবির মুখের ভেতরটা তিতা হয়ে ওঠে। ঝটকা মেরে আয়াসের হাতটা সরিয়ে বলে, তাহলে পায়ে মেহেদি পরে থাকা মেয়ে মানুষের মতো হাঁটছেন কেন? মেহেদি পরা কোনো মেয়ে পছন্দ হয়েছে নাকি? সত্যি করে বলুন তো। আয়াসের মাথায় যেন বাজ পড়ল। তার বউ এইসব ভাবছে আজকাল। আয়াস অবলা পুরুষের মতো বলল, আস্তাগফিরুল্লাহ, বউ এসব কি বলো? আমার এমন টুনটুনি পাখির মতো বউ থাকতে আমি অন্য মেয়ের দিকে কেন নজর দিব? কারো দিকে নজর দেওয়ার চেয়ে আমার দু চোখ অন্ধ হয়ে যাক। আরবি একটু ঠান্ডা হলো মনে হয়। নিজে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বলল, টি টেবিলের উপর আমার ব্যাগ আছে, নিয়ে আসুন। আয়েশ মনে মনে নিজেকে চরম গালি দেয়। নিজেকে ভৎসনা করে বলে, আরও তোলে বউকে মাথায়। বউ এখন তোর মাথা উঠে নাচছে। আগে একটু শাসন টাসন করলে এই দিন দেখতে হতো না। যদিও আগে একটু ভালো টালো বাসতো, এখন বাবু পেটে আসার পর থেকে রীতিমতো টর্চার করে। শালা বাবু এত কঠিন কাজ। আগে জানলে কখনোই বউয়ের কাছাকাছি ঘেসতাম না, এক ছেলে নিয়ে খুশি থাকতাম। ইতিমধ্যে আরবি ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে আসে, আপনি কি ব্যাগ তৈরি করে নিয়ে আসছেন? তাড়াতাড়ি আসুন। যাচ্ছে। রৌদ্রদীপ্ত দুপুর। অরুণের তেজে জনজীবন বিপর্যস্ত। রোদের তাপদাহে শরীরের প্রতিটা লোমকূপ থেকে নড়ছে ঘাম। এই কাঠফাটা রোদে ঘেমে নিয়ে বাড়ি ফিরছে স্রোত। পরনে স্কুলের ইউনিফর্ম, সাদা ইউনিফর্মটি ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে। চোখ মুখ জুড়ে ক্লান্তি। চোখের চশমাটাও যেন ঝাপসা হয়ে আসছে। শরীরটা যেন এলিয়ে যেতে চাইছে বিছানায়। কিন্তু এখন কি এইসব সে করতে পারে? সে কি ছোট আছে এখন? সে তো সেই ছোট্ট স্রোতটি এখন নেই। ক্লাস 6-এ পড়ে এখন। হাতে পায়ে যেমন বড় হয়েছে, তেমনি চৌকস বুদ্ধিদীপ্ত। ক্লান্ত দেহটা নিয়ে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে আসে সে। আসতেই শুনতে পায় কারোর কান্নার আওয়াজ। ব্যাস, দ্রুত ছুটে যায় উপরে। কান্নার উৎস খুঁজতে বেগ পেতে হয়নি। 3 থেকে 2.5 বছরের একটা মেয়ে। শুভ্র ছোট্ট দেহখানা জড়িয়ে লাল টুকটুকে ফ্রক, নীলচে বড় বড় চোখ দুটো জলে ভরা, কাঁধ সমান কোকড়ানো ঝুঁটি করা চুলগুলো এলোমেলো। কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। স্রোতকে দেখতেই মেয়েটি ছোট্ট ছোট্ট পায়ে ছুটে এসে জাপটে ধরে। স্রোত কোলে তুলে নিতেই একদম বুকে মিয়ে যায়। স্রোত পরম যত্নে চোখের পানিটুকু মুছে আদরে গলায় বলে, শ্রুতি শোনা, কি হয়েছে বলো ভাইকে? তুমি এখন কাঁদো কেন? ভাইয়ের আদরের কথা শুনে ঢঙ্গি শ্রুতি আরেকটু ঢং করে কান্না করে। কিন্তু এইবার তার চোখে এক রত্তিও পানি নেই। নাক টানতে টানতে ভাইকে আধো আধো গলায় নালিশ করে, মিট্টি মারিছে আমারে, জুড়ি জুড়ি বকি দিয়েছি। স্রোতের মুখ গম্ভীর হয়ে যায়। বোনকে ভালো করে কোলে নিয়ে গটগট করে হেঁটে যায় মায়ের কাছে। আম্মির স্বরে জিজ্ঞেস করে, আম্মা, আপনি শ্রুতিকে মেরেছেন কেন? আরবি আয়েশকে ফোন করছিল, দ্রুত বাসায় ফিরতে বলেছে, এখনও আসেনি। এর মধ্যে স্রোতের এমন গম্ভীর গলা শুনে কপাল কুঁচকে আসে। তার মেয়েটা হয়েছে পুরাই বাপের মতো, দেখতেও বাপের মতো, কাজ কারবার দুষ্টুমি সব। ভাই আসতে না আসতেই নালিশ দেওয়া হয়ে গেছে। ঘণ্টাখানিক আগে সে একটা চর মেরেছিল, তখন কাঁদেনি, আর ভাই আসতে না আসতেই ঢঙ্কি ঢং করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, মেরে আর আস্ত রাখেনি আপনার বোনকে, কয়েকটা হাড়গোড় গুঁড়ো হয়ে গেছে। এবার দ্রুত ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিন তো, আমাদের একটু পর বের হতে হবে, লম্বা জার্নি আছে। দেখি তো গরমে তো একদম ঘেমে স্রোত হয়ে গেছেন। আমি তো স্রোত, তাই আম্মা। স্রোতের এমন ধারা উত্তর শুনে হাসি পেল আরাবির। ছেলেটার এখন 11 বছর চলছে, পুরোপুরি কিশোরও হয়নি, অথচ কথা বলে দেখো যেন এক অভিজ্ঞ গৌরব। এখন এই ছেলেকে কথায় হারানো মুশকিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একেবারে শাওয়ার নিয়ে আসবেন,
আমাদের এক জায়গায় যেতে হবে, ভুলেননি নিশ্চয়ই? ইতিমধ্যে সবাই ফোন করে ফেলেছে কয়েকবার। আমি বেডের উপর ড্রেস গুছিয়ে রাখছি। আম্মার শেষের কথায় নাক ছিটকায় স্রোত অসন্তুষ্ট হয়ে বলে, আমি কি ছোট আছি আম্মা? আমার কাজ এখনো আপনার করা লাগবে? আমি নিজের এই কাজটুকু করে নিতে পারি। আরবি স্রোতের কথায় পাত্তা না দিয়ে তার কোল থেকে শ্রুতিকে নেওয়ার জন্য হাত বাড়ায়। শ্রুতি আরও আঁকড়ে ধরে ভাইকে, অর্থাৎ সে যাবে না ভাইয়ের কাছ থেকে। ভাইকে জড়িয়ে ধরে তার মার্জি জানিয়ে দেয়। স্রোত বোন পাগল, বোনকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে বলে, বনু তো এখনো রেডি হয়নি, আমি ওকে গোসল করিয়ে রেডি করে দিচ্ছি। নিজের কথাটুকু শান্তভাবে জানিয়ে মায়ের ঘর ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরবি ঠান্ডা দৃষ্টি চেয়ে দেখছে ছেলেকে। নিশ্চিন্তে তার ছেলে সবার সেরা, কিন্তু মাঝে মাঝে এমন ঠান্ডা আচরণ করে যা আরবিকে চিন্তায় ফেলে। এই ছেলে কি সারা জীবন এমন থাকবে, স্বল্পভাষী একগুয়ে? তার ছেলের মাঝে কি আর 5টা বাচ্চার মতো চঞ্চলতা আসবে না? আরে স্বপ্নকুমারী, কি এত ভাবছে সুইটহার্ট? আরবি চমকে ওঠে একটু, আজ দ্রুত এসে আরবিকে বুকে চেপে ধরে। ভয় পেলে? আহ, আচ্ছা। ছাড়ুন। হুম। কিছু সময় পরেই হেলে দুলে ঘরে প্রবেশ করে শ্রুতি। পরনে তার ছোট টাওয়াল, চুলে পেঁচানো। স্রোতের টি শার্ট, মুখে একটা ললিপপ নিয়ে হেঁটে হেঁটে আসছে। এতক্ষণ তার মুড ঠিক থাকলেও বাবাকে দেখে আদুরে ভোল ধরে। নীলচে মনির ডাগর ডাগর চোখ উপছে পানি আসে। ঠোঁটটা ফুলিয়ে কাদো কাদো গলায় বলে, বাবা। আয়েশ তৎক্ষণাৎ মেয়েকে কোলে তোলে নেয়, ছোট্ট মুখটা আদরে ভরিয়ে দিয়ে বলে, কি হয়েছে মা, কাঁদো কেন? মিট্টি মারিছি। আরবি এবার 7 আসমান থেকে পড়ে। একটুখানি বকা দেওয়ার জন্য এই মেয়ে আর কত কাহিনী করবে। মেয়ের কথা শুনে আয়েশ তো খুব চটেছে। ক্ষিপ্ত নয়নে আরবিকে পর্যবেক্ষণ করে মেয়েকে বলে, কাঁদে না মা, রাতে তোমার থেকে বেশি তোমার মাকে কাঁদাবো। আরবির কাশি উঠে যায়। মেয়ের সামনে কি বলে, কোনো লজ্জা শরম নাই। সব রাজপথে বিলিয়ে এসেছে এই অসভ্য মন্ত্রী। আরবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলে, ওকে কিছু মারিনি আমি, ওর মারার জায়গা আছে। এটুকু পুচকে একটা বকা দিয়েছি, তাতে এই অবস্থা। এই যান আপনি গোসলে, ওকে আমার কাছে দিন। টিমটিমে মৃদু আলো, নদীর পানির প্রবাহিত হওয়ার শব্দে মুখরিত। নৈশব্দের মাঝে নদীর গান যেন বড় সুমধুর শোনায়। রাতের অন্ধকার দূর করতে শুকনো লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে শহরের রৌদ্রে পোড়া জনজীবন থেকে বেরিয়ে সিলেটের গ্রাম্য নদীর পাড়ে ঠান্ডা বাতাস সবাই মন প্রাণ জুড়িয়ে দিয়েছে। নদীর পাশে ক্যাম্প ফায়ারের চারপাশে গোল হয়ে বসে আছে সবাই। ঠান্ডা বাতাস, নদীর কলকল ধ্বনি, সাথে ক্যাম্প ফায়ারের মৃদু আলোয় নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছে। ক্যাম্প ফায়ারের আরেক পাশে বারবিকিউ করছে মিম আর মেহু। আরবি, সাউদা, তুলি, বৃষ্টি তাদের সাহায্য করছে। এর মধ্যে উপস্থিত হয় ফিহা আর অদ্রি। আরবি এক হাত ধরে টানতে টানতে বলে, ভাবি তুমি চলো, তোমার তলা পড়েছে ওখানে। আরবি অদ্রি থেকে হাত ছাড়িয়ে মগে করে পানি নিয়ে হাত ধুতে ধুতে বলে, আমাদের প্রায় শেষ, এখনই সবার নৈশভোজের ব্যবস্থা করছি আমি। মিম অন টাইম প্লেটগুলোতে সবার জন্য পরিমাণ মতো চিকেন বারবিকিউ তুলে রাখে। বৃষ্টি, অদ্রি আর ফিহা সবাইকে একটা করে প্লেট আর কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে আসে। আরশি ছিল আরবির কাছে। হুট করে আরশি কেঁদে উঠতেই আবির আরশির কান্না থামানোর জন্য এদিক ওদিক হাঁটাহাঁটি করতে বিভিন্ন কথা বলতে থাকে। শোনা আম্মু, একদম কাঁদে না। এই দেখো, পাপা আছি না। 5 মাসের আরশি বোঝে না বাবার কথা। সে ঠোঁট উল্টে কান্না করতেই থাকে। আবির অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। যেই না বৃষ্টিকে ডাকবে ভাবে, তখনই চাচু। স্রোতের ডাক শুনে থেমে যায় আবির। স্রোত নিজের হাতে থাকা ফিডারটা বাড়িয়ে দিয়ে বলে, আমার মনে হয় ওর খিদে পেয়েছে। আবির কিছুক্ষণ স্রোতের দিকে তাকিয়ে থেকে বলে, ইউ আর সো ইন্টেলিজেন্ট পাপা, আমিও বুঝতে পারিনি যে ওর খিদে পেয়েছে। আবির স্রোতের হাত থেকে ফিডারটা নিয়ে আরশিকে খাওয়ায়। স্রোত একটু মুচকি হাসে। সবার তৃপ্তি করে নৈশভোজের পর গানের আসরে বসেছে। আরবি আয়েশের পাশে বসে আছে মেয়েকে কোলে নিয়ে। মেয়ে ঘুমে ঢুলো ঢুলো, তবুও ঘুমাবে না। অন্য সময় হলে আরবি কষে ধমক দিত, কিন্তু আজ যেন ওর সব কিছুতেই বিষণ্ণতা জড়িয়ে। সবাই বুঝতে পারছে আরবির আজ মন খারাপ। তার মন ভালো করার জন্য লেগে পড়েছে সবাই। ঋষির হাতে গিটার, গান বাজনায় ফ্যাব 5 ওস্তাদ। আহির নিজে গা বাঁচিয়ে ঋষির হাতে গিটারটা ধরিয়ে দিয়েছে। ঋষি টুংটাং শব্দে গিটার বাজিয়ে গান গায়। একটা প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো, তোর পাড়াতেই থাকতে গেল, মাঝরাতে বদনাম হলো এই মন। কি করি এমন অসুখে, জমেছে মরণের বুকে। ঋষির গান শেষ হতে না হতেই সবাই ফিহাকে পচাতে শুরু করেছে। ঋষি যে গানটা ফিহাকে ডেডিকেট করেছে তার বুঝতে বাকি নেই কারণ। ঋষি নিজের গান শেষ করে গিটারটা তন্ময়ের হাতে দিয়ে বলে, এবার তোদের পালা। তোদের বলতে যে সাউদার তন্ময়কে বুঝিয়েছে তা সবাই ঢের বুঝতে পারছে। তন্ময় গিটারে কাঙ্ক্ষিত সুর তুলে মিহি কণ্ঠে গেয়ে ওঠে, ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। এবার সাউদা নিজের মিষ্টি কণ্ঠে গায়, পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি। এইটুকু গাওয়া হতে তুলি টিপ্পনি কেটে বলে, ভালোবাসাবাসি এখনো হয়নি তো জুনিয়র কি করে আসছে? আর পাশাপাশি তো ছোট থেকেই চলছিস। আর কত ব্রো, তোদের পিড়ি তার কত দেখবো। সাউদা ছিল তুলির পাশে। সে তুলির মাথায় গাঁটটা মেরে বলে, শালি দিলি তো মনটা নষ্ট করে। কি বলিস? তুই মুডে ছিলে এতক্ষণ আমাদের বলতে পারতিস। এই তনু বেবি, যাও তোমার সদুরান নিয়ে ঝোপের আড়ালে যাও। সবাই হুহা করে হেসে ওঠে ঋষির কথায়। সাউদার সাধারণ একটা কথার পরিপ্রেক্ষিতে এমন ধারা ভয়ঙ্কর কথা বোধহয় কেউ আশা করেনি। তন্ময়ও কম যায় না। এখানে তাকে বুলির কথা হচ্ছে আর সে চুপচাপ বসে থাকবে। সাউদা লজ্জায় চুপসে থাকলেও তন্ময় এক ভ্রু উঁচিয়ে বলে, ভাই, তোর যে এখন মুড চলে এসেছে সে বলবি তো? আহা বেচারা লজ্জায় নিজের কথা না বলতে পেরে আমাদের নাম করছে। আর তোল নানি, আমরা না হয় ছোট থেকে প্রেম করছি, তোর তো জন্ম থেকেই করছিস। আরও এক ধাপ হাসির রোল পড়ে গেল। তন্ময় একাই দুজনকে খোঁচা দিয়ে সেই একটা ভাব নিয়ে বসলো। এদিকে ঋষি তন্ময়কে উচিত জবাব দিতে না পেরে আগে ফুঁসছে। তুষার এই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে তুলিকে একপাশ থেকে জড়িয়ে বলে, জন্ম থেকে হবে কেন তন্ময়? আমি তো ওর জন্মের আগে থেকে ওকে ভালোবাসি, যখন ও ছোট মায়ের পেটে ছিল তখন থেকে। বৃষ্টি আরশিকে ঘুম পাড়িয়ে মাত্র এসে বসতেই তুষারের কথা কানে আসে। ধূপধাপ পা ফেলে আবিরের কাছে সে এলো পাথারি কিল ঘুষে দিতে শুরু করে। হঠাৎ এমন আক্রমণে ভড়কে যায় আবির। সে তো কিছুই করেনি, তাহলে এই হামলার কারণ কি? আবির বৃষ্টিকে কোনো মতেই থামাতে পারে না। বৃষ্টি মনের সুখে আবিরের ধোলাই করে ধূপ করে নিজে বসে পড়ে। এতক্ষণ সবাই হা হয়ে বৃষ্টিকে দেখছিল। অন্তি কিছুক্ষণ থ হয়ে থাকে। ভাইয়ের এমন করুণ পরিস্থিতি থেকে হাই হুতাশ করে। অদ্রি বৃষ্টিকে টেনে ধরে বলে, এই তুই আমার ভাইকে এইভাবে মারলি কেন? বৃষ্টি সবার মেজাজ দেখিয়ে বলে, মারবো না তো কি পূজা করব? ধূপধুনো দিব? বিয়ের এতদিন হতে চললো তবুও মুখ দিয়ে আই লাভ ইউ শব্দটা বের হলো না। এই লোকের ডিকশনারিতে মনে হয় না ঠাড়া পড়েছে। বৃষ্টির কথা শুনে অদ্রিও সমান দুঃখী হয়ে বলে, বুইন, আমার ভাই তাও এক লেভেল আছে আর আমার মিশাটা তো আমাকে চোখেই দেখে না। মিনসের শব্দটা তুর্যের কর্ণ ঘুরে যেতেই তুর্য চমকে উঠে বলে, এই মিনসে মানে কোথায় থেকে শিখেছো এই থার্ড ক্লাস ওয়ার্ড? অদ্রি নাক টেনে উত্তর দেয়, দাদির থেকে শিখেছি। তা তো শিখবেই, ভালো কিছু তো আর শিখবে না। এদের এক একজনের ঝগড়া দেখে শায়ন অতিষ্ঠ হয়ে বলে, এই তোমরা থামো, এত সুন্দর করে গান শুনছিলাম, সব কেটে দিল ঝগড়া করে। তোমাদের থেকে বাচ্চারা অনেক ভালো, দেখো কেউ চুপচাপ চকলেট খাচ্ছে। এবার থামো, আবার গানে আসর জমানো হোক। শায়নের কথায় সবাই সায় দেয়। হ্যাঁ একদম ঠিক, বাট গান গাইবে কে এখন? কে আবার? আহির ভাই। আহির যেন আটকে উঠল মেহুর কথা শুনে। আহির কবে শেষ গান গেয়েছে মনে পড়ছে না তার। এই মাইনকার চিপা থেকে বের হওয়ার জন্য একটা গাঁজাখুরি যুক্তি দিয়ে বলল, আরে মেহু, আমার কি এখন গান গাওয়ার বয়স আছে নাকি? কিছুদিন পর ছেলে বিয়ে দিয়ে লাল টুকটুকে বৌমা নিয়ে আসবো। আহিরের কথায় সবাই মজা পেল না অয়ন। সে এতক্ষণ সারার সাথে বসে মনের সুখে চকলেট খাচ্ছিল। পাপার এমন ভয়ঙ্কর কথা শুনে মুখটা গম্ভীর করে বলে, পাপ্পা, আমার কি বিয়ের বয়স হয়েছে? করবো না আমি বিয়ে বড় মানুষ করে। অয়নকে কেউ কিছু বলবে তার আগে শ্রুতি মায়ের বুক থেকে মুখ তুলে বলে, আমি বিয়ে করিব মামা, আমারে বিয়ে দাও।
আহির সহ সবাই চমকে ওঠে। এই মেয়ে বলে কি, সে বিয়ে করবে? শ্রুতির কথা শুনে সবাই যখন দমফাটা হাসিতে মেতে ওঠে তখন আরবি কটমট করে আয়াসের দিকে তাকায়। আয়াস বউয়ের এমন চাহনি দেখে ঢোক গিলে বলে, আমি কিভাবে দেখছে কেন? আমি আমি কি করছি? আরবি শ্রুতিকে ঠাস করে আয়াসের কোলে বসিয়ে বলে, নিজের সব গুণে তো মেয়েটাকে ভরিয়ে ফেলেছেন। ঠিক মতো কথাই বের হয় না, আর বলে নাকি বিয়ে করবে। বাপের মতো বেলাজ হয়েছে একটা, সাপের বাচ্চা সাপ। আয়াস মুখ গোমরা করে বসে থাকে। শ্রুতিকে প্রথম কোলে নেওয়ার পর থেকে আরবি আয়াসকে সাপ ডাকে আর শ্রুতিকে সাপের বাচ্চা, কারণ মেয়ে দেখতে তো বাপের মতো নীল চোখা হয়েছে। আরবি আর একদণ্ড বসলো না, স্রোতকে সাথে নিয়ে চলল ভেতরের ঘরের দিকে। সবাই আরও কিছুক্ষণ হাসি মজা করে যে যার ঘরে চলে যায় ঘুমোতে। রাত অনেক হয়েছে ইতিমধ্যে। সিলেটের সৌন্দর্য উপভোগ করতে আসে দেশ দেশান্তরের নানা মানুষ। সিলেটের অন্যতম সৌন্দর্য এখানকার পাহাড়, ঝর্ণা, জাফলং, বিছানাকান্দি সহ আরও অনেক কিছু। পাহাড়, ঝর্ণা, পাথর পরিবেষ্টিত স্থানটি যেন প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ করে সকলকে। পাহাড়ের কোলে অবস্থিত ঝর্ণার পানির আওয়াজ, ঠান্ডা বাতাস যেন সবার মন ভরিয়ে দেয়। এমন অপার সৌন্দর্যের অভিজ্ঞতা নিতে বারবার ছুটে আসে কিছু তরুণ তরুণী। পাতলা ফিনফিনে সাদা রঙের শার্ট পরিহিত নীল চোখে যুবকটি নদীতে নেমে তার সামনে দাঁড়ানো তরুণীর দিকে হাত বাড়িয়ে বলে, আমার হাত ধরে নেমে আসুন পাখি। মেয়েটির দু চোখ ভয়ে জড়িয়ে, বাঁধনহারা কোকড়ানো চুলগুলো হাত খোপা করে বলে, আমার খুব ভয় করছে। ছেলেটি এবার পানি থেকে উঠে মেয়েটিকে একপাশ থেকে জড়িয়ে বলে, আমি আছি না, কিসের ভয় আপনার? আপনাকে আগে রাখতে কি এই বুকটা যথেষ্ট নয়? এবার মেয়েটির ভয় যেন নিমিষেই উবে গেল। নিজের ভালোবাসার মানুষটির বুকে মাথা গুজে বুকের কাছে শার্টটা শক্ত করে খামচে ধরে। ছেলেটির ঠোঁটে মৃদু হাসি। প্রেয়সীকে শক্ত করে জড়িয়ে একটু একটু করে নেমে যায় নদীতে। তোতা পাখি, তাকান একটু, দেখুন আপনি কোথায়। সায়রের ডাকে আলতো করে চোখ মেলে মিষ্টি। তার গলা পর্যন্ত পানি উঠে এসেছে প্রায়। মুগ্ধতার চোখে জড়িয়ে আসছে চারিদিকে নীল পানির সমারোহ। মিষ্টি ঘুরে ঘুরে সবটা দেখতে থাকে। হঠাৎ সে অনুভব করে সায়র একটু একটু করে তার হাত ছেড়ে গভীর পানির দিকে যাচ্ছে। মিষ্টি ছটফট করে ওঠে, ভয় অনর্গল বলতে থাকে, আর আপনি কোথায় যাচ্ছেন? যাবেন না আপনি, এখানে অনেক পানি। সায়র মিষ্টির কোনো কথা শোনে না। চোখে ম্লান হাসি তার, নীল চোখের তারা যেন ঝিলিক দিচ্ছে তার। মিষ্টি চিৎকার করে তাকে থামতে বলে, কিন্তু সায়র যেন থামে না, অতল পানির দিকে এগিয়ে যায় যেন মৃদু তৃষ্ণায় তৃষ্ণার্ত সে। এই ডক্টর সাহেব, থেমে যান প্লিজ, আর এগোই না। হুট করে মিষ্টির ঘুমটা ভেঙে যায়। হৃৎপিণ্ডটা অসম্ভব বেগে চলছে, ঘেমে ধেয়ে একসারসে। পাশে তার ছোট্ট মেয়ে আর মেয়ের বাবা ঘুমোচ্ছে। এক নজর তাদেরকে দেখে এসে উঠে যায় বিছানা ছেড়ে, চুপচাপ গিয়ে দাঁড়ায় খোলা আকাশের নিচে। এখানে আসার পর থেকে আরবির মস্তিষ্কে শুধু একটা নামই ঘুরছে, সায়র, সায়র আর সায়র। সেই মানুষটাকে কত দিন দেখে না, আজ 10 বছর হতে চলল সে নেই। অথচ সে না থেকেও আছে, তার উপস্থিতি আছে, যা কেবল আরবি টের পায়। হারাবি না, সায়রের মিষ্টি। মাঝে মাঝে মিষ্টির ভীষণ মনে হয় ওই সুমধুর কণ্ঠে তোতা পাখির ডাকটা আবার শুনতে, ওই মানুষটার শূন্য বুকে মাথা রেখে সুখের সাগরে ভাসতে, আগের মতো হাজার কথা আর আবদারের ঝুলি নিয়ে বসতে। মাঝে মাঝে লোকটার ঘুম ভাঙিয়ে বলতে ইচ্ছে করে, আপনাকে ছাড়া আমার দম বন্ধ লাগে, ফিরে আসুন প্লিজ। কিন্তু বলা হয়ে ওঠে না, সেই সুযোগ আর হয় না। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হলো মৃত্যু। প্রিয় মানুষের মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বেদনা বোধ হয় আর কিছুতেই নেই। সেই বেদনার আস্বাদন সে কতগুলো বছর ধরে করছে, এই যন্ত্রণার কোনো শেষ নেই। আজ সে নিজের প্রিয় জায়গায় এসেছে, অথচ তার সবচেয়ে প্রিয় মানুষটি নেই। সেই মানুষটির সাথে কত শত বাহানায় এইখানে এসেছে, নিজেদের প্রণয়ের ছাপ রেখেছে গোটা সিলেট জুড়ে। আজ প্রত্যেকটা মানুষের কাছে সার শুধু সৃষ্টি জুড়ে থাকলেও মিষ্টির কাছে আছে আজ তেমন করে। আজ তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করে সে। হয়তো এই ভালোবাসার গভীরতা অত্যাধিক, আজও বুকের পাশে সূক্ষ্ম যন্ত্রণা হয়, কান্নারা গলায় দলা পাকিয়ে ওঠে, বুক চিরে বের হতে চায় কত শত আত্মচিৎকার। সেই মানুষ এক দিল পরিমাণ
ভুলতে পারিনি আরাবি, আর ভুলতেও চায় না সে। ভালোবাসা কখনো ভুলে যাওয়ার মতো? কথাটা ভাবতেই আরাবির ঠোঁট চিরে বেরিয়ে আসে, ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না, অনুভবে থাকে যার যার।